শুভ সন্ধ্যা শ্বশুর। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে রয়েছেন। আমি আজকে আর নিজেকে আলাদা করে প্রেমে অপেক্ষা করছি না, তাকে একে একই সাথে নিয়ে এসেছি প্রেমে, যাকে সবাই চেনেন। এই মানুষটি এত এত পরিচয়ে তার রয়েছে, আসলে সেই পরিচয়ের তালিকা বা খাতা যদি খুলে বসি দীর্ঘ লাইন হয়ে যাবে। আহ, তো তিনি হচ্ছেন বরেণ্য একজন মানুষ। তাকে পরিচয় একটু একটু করে যদি আমি দেই, দাদা আমি একটু ক্যাজুয়াল করেই কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটা হচ্ছে আমি তাকে যেভাবে চিনি, একজন কবি, একজন ঔপন্যাসিক, একজন লেখক। তার বাইরে রয়েছেন দীর্ঘদিন ধরে সঞ্চালনার কাজ করেছেন বিটিভিতে, বাংলাদেশ বেতারে, এবং একজন আবৃত্তি প্রশিক্ষক, এবং একজন এমন মাপের আবৃত্তি শিল্পী যাকে বয়সে আমার থেকে খুব যে বেশি অনেক সিনিয়র দাদা তা কিন্তু নয়, কিন্তু আবৃত্তির পথে দাদা এতটা পথ পাড়ি দিয়েছে। আমার সামনে যে সেলফটা রয়েছে সেই সেলফে যে বইগুলো রয়েছে তার মধ্যে 8টা বইয়ের লেখক দাদা, এবং তার মধ্যে 4টা তার সংকলিত বই। আমার খুব প্রিয় যে বইটা, সেই বইটার নাম হচ্ছে আবৃত্তি ভাবনা। এই আবৃত্তি ভাবনার প্রথম লাইনটায় দাদা যে ভূমিকা লিখতে গিয়ে আবৃত্তির যে সংজ্ঞা দিয়েছেন, ওটা ওই একটা লাইন দাদার প্রতি আমার একটা প্রেমের জায়গা তৈরি করে দিয়েছে। এবং সেই সবকিছুর ঊর্ধ্বে যে মানুষটা, আহ তার একটা অন্য পরিচয়, যে পরিচয়ে আমি সন্তুষ্ট থাকি, এবং তার যারা গুণমুগ্ধ শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা যে পরিচয়টায় আহ ভালো থাকেন, স্বস্তি বোধ করেন, সেটা হচ্ছে দাদা একজন সহজ মানুষ, সাদা মনের সহজ মানুষ। এবং সহজ মানুষ নামে দাদা একটা অনুষ্ঠান পরিচালনা করছেন এই করোনাকালীন সময়ে। দীর্ঘদিন ধরে তার পর্ব সংখ্যা অনেক দূর চলে গেছে, প্রায় 200-র মতন হয়ে গিয়েছে পর্ব সংখ্যা। এবং যে পর্বগুলো আহ দেখতে গেলে বা দাদার যেই সঞ্চালিত সেই অনুষ্ঠানটা দেখতে গেলে মনে হয় যে পরিবেশনা বাদ দিয়ে শুধু দাদার কথাই শুনি, কথাগুলোই যেন কবিতা হয়ে যায়। আমি দাদা আপনাকে এ ব্যাপারে কোনো কথা বলার আমি সুযোগ দিব না, যে ব্যাপারগুলো নিয়ে আমি বলছি, কারণ আপনি এতটাই বিনয়ী মানুষ, আপনার বিনয়ের জায়গাটায় আপনি এতটাই বড় এবং এতটাই প্রসারিত, আকাশের মতন বিশালতা আপনার। তো যা বলেছি বলেছি, এটার কোনো কাউন্টার দেয়া যাবে না। আপনাকে স্বাগত জানাচ্ছি অন্তর্জালের 19তম পর্বে। ধন্যবাদ প্রদ্যোৎ। এখন তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে আহ এটা জসিমউদ্দিনের নাটকের কথা মনে পড়ছে। সেই নাটকটার নাম বোধহয় মধুমালা। হ্যাঁ, আমরা রেডিওতে এই নাটক শুনতাম। আর এই নাটকের জন্য প্রচুর অনুরোধ আসতো, মানে রেডিওতে, যে এই নাটকটার জন্য পুনঃপ্রচার হয়। তো মধুমালাতে একটা বিশাল একটা সপ্ত নৌবিহার আর কি, কি বলে এটাকে, সেই যে আহ, বিশাল বড় বড় নৌকা, জাহাজ, পালতোলা নৌকা দিয়ে সেই মধুমালার দেশে যাবার একটা অভিযান আছে সেই নাটকে। একেবারে খুব ছোটবেলায় শুধু ওই অভিযাত্রী হওয়ার স্বপ্নে আমি এই মধুমালা নাটকের ভক্ত হয়ে গিয়েছিলাম। তো আজকে মনে হচ্ছে যে না, সেই অভিযাত্রী আমি হতে পারিনি, আবার একেবারে যে হতে পারিনি সেটাও বলা যায় না। তবে এই মুহূর্তে মনে হচ্ছে যে সত্যি ওরকম একটা মদন কুমার মধুমালার ঘটনা ঘটে গেল, যে সেই আমি রয়েছি ফ্রান্সে, এখান থেকে উল্টোটা হচ্ছে। সাধারণত যেটা হয় যে ফরিদপুরের একটা গ্রাম থেকে, যেখানে আমাদের গ্রামের আহ আমাদের বাড়ির সামনে ফুলেশ্বরী, মৃতপ্রায় নদী ফুলেশ্বরী, আমাদের বাড়ি থেকে পশ্চিমে মধুমতি, এবং পূব দিকে হচ্ছে চন্দনা নদী, আর যদি একটু উত্তরের দিকে যাওয়া যায় তাহলেই প্রমত্তা পদ্মা। তো সেরকম একটি জায়গার মানুষ আমি। সেখান থেকে আহ মানে কি হয় যে আমি যাব একেবারে জাহাজে করে, আহ, চলে যাব 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে মধুমালার দেশে যাব। এখন হয়েছে উল্টোটা, যে না, এবার আমি এই 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে বা আকাশের উড়াল দিয়ে এত দূরে চলে এসেছি, একটা ফিরে যাওয়া,
যে না, আমি ফিরে যেতে চাই। মানে যেটা স্বপ্ন ছিল সেটা আমার কাছে একটা দুঃস্বপ্ন, এবং আজকে দুঃস্বপ্ন অতিক্রম করে একটা মধুমতির কাছে চলে গিয়েছি। মানে তোমার কাছে মধুমতি, তোমার কাছে চিত্রা, তোমার কাছে আড়িয়াল খাঁ, তোমার কাছেই চন্দনা ফুলেশ্বরী, তোমার কাছেই তো রয়েছে ফরিদপুরে কুমার নদ, আদিগন্ত বিস্তৃত জলাশয়, পাটক্ষেত, একটু নিচু জমিতে কিছুটা বিল মতো জায়গায় সেখানে মাথা উঁচু করে আহ, আমন ধান হয়তো আছে এখনো, অথবা এই মুহূর্তে হ্যাঁ ভাদ্র মাস, তাল গাছের একটা পাকা তাল ভাদ্র ঝুপ মাস করে আমার পড়ে রয়েছে, গেল, তাল গাছে তাল পড়ে পড়ে গেল। গেল ধরো, জলের মধ্যে পড়ে গেল, আহা, সেখান দিয়ে কেউ একজন নৌকা নিয়ে বা ভেলা নিয়ে যাচ্ছিল, ওই সেই তাল কুড়িয়ে নিল। এই তো আমাদের জীবন, ওই জীবনটা তো ফেলে সেটাই। এসেছি, ওর জন্য খুব মায়া লেগে আছে। আর যখন তুমি বললে যে তুমি আমাকে ডাকছো, তখন মনে হলো আহা, আমি তো ফিরে যাচ্ছি, আমার গ্রামেই তো ফিরে যাচ্ছি, তাহলে যাই। এই আসলে আজকে আমি তোমার কাছে এলাম একেবারেই বলা যায় যে গোপালগঞ্জে এলাম, ফরিদপুরে এলাম, মাদারীপুর, রাজবাড়ী। এটা ফরিদপুরের একটা আছে, অনেক গন্ধ। বড় ইতিহাসের জায়গা রয়েছে, তো মাটির গন্ধ রয়েছে, ঐতিহ্য আছে। আহ, খুব ভাল লাগছে যে আমি তো তোমার বন্ধু। এখানে দাদা যে ব্যাপারটা আমার, আমি খুব ভালো লাগে যখন আপনার সহজ মানুষের অনুষ্ঠানগুলো, কারণ বাংলাদেশ সময় একটু গভীর রাতেই হয়, আপনার অনুষ্ঠানটা রাত 10টার দিকে হয়। তো আমি কিন্তু বিছানায় বসে, বিছানায় শুয়ে শুয়ে আমি কিন্তু শুনি, এবং আহ, মজার একটা অদ্ভুত যে ঘটনাটা ঘটে। আমি গোপালগঞ্জ তো এখনো সেই অনেকটা ব্যাকওয়ার্ড, এখনো কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের বর্তমান সরকার উন্নয়নের কাজ করছেন। কিন্তু আপনার কথা, আমরা কিন্তু এই শহরটা, এটা আসলে ওরকম শহর না বললেও তো শহরই জীবন। তো আপনার কথাগুলো যখন শুনি, আহ আমি আসলে, আপনি যে বললেন আপনি আমার কাছে এসেছেন, কথাটা ঠিক এরকম না। আমি কিন্তু আপনার কথার মাধ্যমে আমি কিন্তু আমার গ্রামে চলে যাই, কারণ আপনার বাড়ি আর আমার বাড়ি খুব কাছাকাছি। আমার এই সেই বিলের কথা বলেছেন, সেই তাল গাছ থেকে আমার শৈশবে কিন্তু এই স্মৃতিগুলো রয়েছে। এখনকার ছেলেমেয়েরা হয়তো ওরকম পায় না, কিন্তু দেখা যায় আপনি যে কথাগুলো, এই যে পাট গাছের কথা বললেন, এখন চারিদিকে থই থই জল, সে মাথা উঁচু করে পাট গাছগুলো রয়েছে, তার মধ্য দিয়ে নৌকা হয়তো যাচ্ছে, এই কলমির লতা। আপনার কথার মধ্যে আপনি আসলে এমন একটা আবহ তৈরি করেন যে আপনি আমার কাছে আসেননি, আমার মনে হয় আপনার কথা দিয়ে আমি আমার সেই মাটির আরো গভীরে, শেকড়ের কাছে, সেই ঘাসের কাছে, দুর্বার কাছে, শিশিরের কাছে, ওখানে চলে যেতে পারি। এই জাদুটা আপনার রয়েছে দাদা। আর আজকে আমার খুব কষ্ট লাগছে, এই কারণে যে আজকে আপনি খুব ব্যস্ত, আপনার আবার 10টার সময় লাইভটা রয়েছে, সেটাও আমি দেখবো। মাত্র 90 মিনিটের জন্য আপনাকে পাচ্ছি। আমার ইচ্ছা ছিল আপনার সাথে আরো দীর্ঘ সময়, তো আমি ছাড়বো না। আজকে শুরু, আপনাকে আমি আবার এই মধুমতির নদীর জলের ঢেউয়ের শব্দ শোনাতে, বা একদিন এমন লাইভ করব, আমি, আমার ইচ্ছা আছে আপনাকে নিয়ে এমন একটা লাইভ করব। আপনি যে মধুমতির কথা বললেন, একদিন মধুমতির পারেই আমি আমার যন্ত্রপাতি নিয়ে বসবো, আমাদের দর্শকরা মধুমতির ঢেউয়ের কলকল ধ্বনিটা শুনুক। তো যেটা হয়েছে, হতে খুব পারে। ভালো লাগে দাদা আপনার কথা শুনে, যেটা হয় মানে মন্ত্রমুগ্ধতা থাকে আপনাকে আসলে। আপনার প্রশংসা করতে চাই না, কারণ আপনি সেই সহজ মানুষটা, সেই মানুষটা যার, আমি দেখেছি অনুষ্ঠানের মধ্যে এমনও ঘটনা ঘটে, হয়তো একটু আহ, এই আজকে, যেমন আজকের আগে আপনার সাথে কোনোদিন আমার দেখা হয়নি, কথা হয়নি, এবং আজকেই প্রথম, এবং আমরা কোনো স্ট্রিম ইয়ার্ডের পিছনে বসেও কোনো কথা বলার সুযোগ পাইনি, মাত্র 2 মিনিট ছিল। তো সরাসরি আমরা স্ক্রিনে কথা বলছি। মজার ব্যাপার হচ্ছে, আপনাকে যখন দেখি, ভিতরের যে একটা লালিত্যের জায়গা, বা স্বপ্নের যে জায়গা, যে মনে হয় যে ইস, আসলে দাদা যেটা হয়েছে, বা দাদা যা, আহ, ওটা যদি হতে পারতাম, এই স্বপ্নের জায়গাগুলো না, আপনার মধ্যে দিয়ে নিজেকে একটা আবিষ্কার করার সুযোগ হয়। আর আজকের অনুষ্ঠানে আপনাকে নিমন্ত্রণ করার, আর সাথে অন্য কোনো গেস্ট না রাখার কারণ হচ্ছে একটাই, আপনি জানেন বোধহয়, আমার অনুনাদ আবৃত্তির পাঠশালা, এখানে আমি গোপালগঞ্জ, আমিও রাজধানী থেকে এসেছি সম্প্রতি, বেশি দিন না, 5 বছরের মতন হবে। আহ, আমি এখানে এসে একটা আবৃত্তির
সংগঠন করেছি শিশুদের নিয়ে। সেখানে শতাধিক শিশু, আহ, তারা তাদের কলকাকলিতে আমাদের অনুনাদের ঘরটা মুখরিত থাকে। তো এই গত 3-4 মাস ওদেরকে পাচ্ছি না। তো মনে হলো দাদার কথা ওরা হয়তো বিভিন্ন জায়গা থেকে তো লিঙ্ক পায় না, আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কথা ওরা শুনুক, আবৃত্তির কথা শুনুক। আবৃত্তি নিয়ে ওদেরকে তো প্রশিক্ষণও দেওয়ার সুযোগ পাচ্ছি না। তো আজকের অনুষ্ঠানে দাদার কবিতাও শুনবো, আর প্রথমেই আবদার করে রাখি, গান কিন্তু শুনবো দাদা, একটা দুটো হলেও গান কিন্তু শুনবো। আপনাকে খালি গলায় গাইলেও গাইতে হবে, কারণ আমি জানি আপনার সম্পর্কে। আহ, আমার প্রচুর পড়াশোনা করা হয়েছে। আমি আসলে এমনি লেখাপড়া খুব কম করি, কিন্তু আপনাকে নিয়ে আমি কিন্তু অনেক পড়েছি। আহা, বিশেষ করে আপনার সৃষ্টির মধ্য দিয়ে যখন আমি যাই, এই আবৃত্তি ভাবনাটা, আমি আপনার ওই ভূমিকার যে লেখাটা আমি অনেকবার পড়েছি, এবং এই পৃষ্ঠাগুলো আমি ফটোকপি করে বাচ্চাদেরকে দিয়েছি, যে তোমরা এই যে একটা লাইনের মধ্যে আপনি লিখেছেন, শব্দের রূপ রস গন্ধ, এটা এটার আস্বাদনের যে ব্যাপারটা, এটা না একটা ম্যাজিক, যে শব্দেরও রূপ আছে, শব্দের গন্ধ আছে, শব্দের স্বাদ আছে, এটার আহরণ করতে হয়। তো প্রথমে যেটা শুনতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে, এত জগৎ থাকতে, আপনি তো এত গুণবান মানুষ, আপনি ইচ্ছা করলে একজন ফিল্ম ডিরেক্টর হতে পারতেন, আপনি আরো ওই দিকে কাজ করতে পারতেন। সবকিছু ছেড়ে এই আবৃত্তি কেন? কেন আবৃত্তি? এবং আবৃত্তিটা আপনাকে রবি শঙ্করকে, সেই রবির শঙ্কর যদি বলি, যে সেই সূর্যের জ্যোতির জায়গাটায় যদি বলি, বা তার রাজাধিরাজের জায়গাটা যদি বলি, যে সেই আসনটা অলঙ্কৃত করার জন্য এত তাড়না কেন? রবি শঙ্কর কেন আবৃত্তির মানুষ? কেন আবৃত্তি তাকে টেনেছে? এই আমরা শোনো, ছোটবেলায় এই নানান ধরনের খেলা খেলতাম গ্রামে। তো দেখা যাচ্ছে যে খেলায় যখন আহ, একটা পক্ষ আমরা হেরে যাচ্ছি, তখন বলতাম যে থুক্কু থুক্কু হয় নাই, আবার সুন্দর করে শুরু করতে হবে। যে মানে এতক্ষণ যা খেলেছি, বা এমনকি ফুটবল খেললেও দেখা গেছে যে 2 গোল খেয়ে গেছি, এবারে আবার বলছি নতুন যে না করে না, শুরু হবে। যা খেলা হয়েছে এটা ভুল হয়েছে, আবার শুরু করতে হবে। সেই জায়গা থেকে মানে ওরকম ফুটবল যেমন আবার শুরু করা যায়, বা দাবা খেলার চালে ভুলটুল করে তারপর না 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 এই দানটা ঠিক হয়নি, আবার শুরু থেকে, আবার সব মন্ত্রী সবকিছু সৈন্য টন্য নিয়ে, ঘোড়া নিয়ে আবার শুরু করলাম সাজিয়ে। এরকমটা যদি হতো, তাহলে আমি যদি বলো যে প্রদ্যোৎ যে হ্যাঁ, আমি কি করতাম এখন, যে আবার যদি নতুন করে জীবন শুরু করা হতো, বা ধরা যাক আমি 12 বছর বয়সে ফিরে গেলাম, আমি আমার গ্রাম ছেড়ে পৃথিবীর কোথাও যেতাম না। আমি কৃষি কর্ম ছাড়া, মানে জীবিকার জন্য, আমি একা এবং আমার আশপাশে যত মানুষ আছে সবাইকে নিয়ে কৃষিকাজ করতাম, এবং বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় রেখে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করার জন্য আমি আন্দোলন করতাম। কারণ হ্যাঁ, একটা মেডিকেল কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, আর একটা বিশ্ববিদ্যালয়। কারণ আমাদের দরকার হলো কর্মমুখী শিক্ষা, এবং আমাদের দেশের মাটির যে গুণ, এই মাটি আমাদের আসল পরিচয়, এই মাটি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো আমরা কি করছি, আমাদের যে জীবন এবং জীবিকা দুটো একসঙ্গেই কিন্তু রয়েছে কৃষকের জীবনে। যে মুহূর্তে আমরা ওই মাটি থেকে সরে যাচ্ছি, আমি জীবনও হারাচ্ছি, জীবিকাও হারাচ্ছি। কিন্তু যার খুব সামান্য জমি আছে, আমাদের ফরিদপুরে বলে পাখি, অর্থাৎ 22 শতাংশে এক পাখি, বা 33 শতাংশে 1 বিঘা। ধরো আমার আমার তো বাবার জমি আছে, ঠাকুরদার জমি আছে ফরিদপুরের গ্রামে বাড়িতে, যথেষ্ট, এখনো যা আছে যথেষ্ট। সেটা আমি মাত্র যদি 2 বিঘা জমিও পাই, আমি সেই 2 বিঘা জমিতে আমি যদি কাজ করি, তাহলে আমার সারা বছরের যে জীবিকা, সে জীবিকা মানে শুধু আমার খাবারের ফসল নয়, যা আমি বিক্রি করতে পারি। আমি সর্ষে বিক্রি করতে পারি, মসুর ডাল বিক্রি করতে পারি, আমি ধান বিক্রি করতে পারি, পাট বিক্রি করতে পারি। তার মানে আমি জামা কাপড় কেনা থেকে শুরু করে যা যা প্রয়োজন
সবই আমি করতে পারি এবং আমি খেতেও পাই, এই মাত্র 2 বিঘা জমি হলেই, এবং সেটা একটা পরিবার, এবং সচ্ছলতার সঙ্গে যদি আধুনিক কৃষক হতে পারি। আর তাহলে এই জীবিকার জায়গায় আমার আর কারো দ্বারস্থ হতে হলো না, আমাকে আর কৃতদাস হতে হলো না, আপোষ করে কোথাও গিয়ে নুব্জ নুল ভিখারি হয়ে চাকরি করতে হলো না, ধমক খেতে হলো না, কৃতদাস হতে হলো না। আমার জমিতে আমি কাজ করব। এরপরে থাকলো জীবন। যে মুহূর্তে আমি যদি একটা ফাঁকিবাজ সরকারি কর্মকর্তা না হই, বা ধরা যাক যে ঘুষ দিয়ে সরকারি চাকরি যদি গ্রহণ না করি, তাহলে আমাকে এটা প্রাইভেট সেক্টরে, তাহলে তো আরো বেশি তেল মারতে হবে, আরো বেশি পদলেহন করতে হবে, আরো বেশি মাথা নতজানু হয়ে কাজ করতে হবে। তাহলে সেখানে আমার জীবিকা যাই দিল, জীবন তো শেষ। একটা ইঁদুর মারার কলের মধ্যে ঢুকে পড়লাম। এই যে বাক্স আছে না, ইঁদুর মারার কলের যে বাক্স, আমরা ছোটবেলায় ওই যে ইঁদুর মারতাম, মানে কাঠের বাক্স থাকতো, এরকম করে একটা লোভ, হ্যাঁ, লোভের একটা খাবার, টুকরো খাবার একটা সামনে, ইঁদুর যেই খেতে যেত ব্যাস ওই কাঠের বাক্সে ঢুকে যেত। তো আমরা একদম চাকরি নামক ওইরকম একটা খাদ্য বস্তুর দিকে মুখ বাড়াচ্ছি, যেই না গিয়েছি ব্যাস ওই ইঁদুরের গর্ত নয়, ইঁদুরের বাক্সের মধ্যে। একটা এইবার, খাবার রেখে, হ্যাঁ, খাবার রেখে, হ্যাঁ, এইবার যিনি ধরলেন, ওই ইঁদুর ধরলেন, এই মানুষ ভৃত্যকে যিনি ধরলেন, তিনি কি মজা পেলেন! আহা, তোরে এবার খেলামু আমি, সারা আটকাবো। জীবন খেলায়। তাহলে ওই যে জীবন এবং জীবিকা, তাহলে সামান্য জীবিকার বিনিময়ে, ওই ইঁদুরের আহারের বিনিময়ে পুরো জীবনটাও এই বাক্সর মধ্যে দিয়ে দেয়া, এই তো আমাদের দেশের কর্ম সংস্কৃতি। এইখান থেকে যদি আমি বলি যে বাংলার কৃষকই সবচাইতে গর্বিত পেশাজীবী মানুষ, তিনি মাথা উঁচু করে কাজ করতে পারেন এবং তার আটকে গেছে। জীবনটাও থাকে। মানুষের গান শোনেন তিনি, তিনি সূর্যের আলো পান, চাঁদের দিকে তাকানোর সুযোগ পান, সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পান, তিনি নদীর স্রোত দেখতে পান, জলপ্রবাহ দেখতে পান, অর্থাৎ প্রকৃতি থেকে সমস্ত কিছু আহরণ করতে পারেন, এবং ইচ্ছে করলেই বিজয় সরকারের গান শুনতে পান, ইচ্ছে করলেই লালন শুনতে পান, একটু ইচ্ছে করলে আখড়া বাড়িতে সেই ছেউড়িয়াতে যেতে পারেন। আমার অফিস থেকে ছুটি নিতে হবে না তো। যদি আমি মাঠের কাজ করি, আমাকে তো আমার ধান ক্ষেত বলবে না, এই তুমি যাবে না কুষ্টিয়ায়, ছিউড়িয়ায় যাবে না, তা তো নয়। আমার ধান যখন একটু দুগ্ধবতী হচ্ছে, ঠিক আছে, আমি তাকে 15 দিন না দেখলেও চলবে, তার মানে ধান বলছে আমি তোমার জন্য আছি, তুমি যাও। এই কথাটি কেন বললাম? আবৃত্তিকার রবি শঙ্কর মৈত্রী আজ এই বহু দূর দেশে, ফ্রান্সে এসে মনে হয় এই একটা বিলাসী বাকচাতুর্য কি, এই যে কথা বলে মানুষকে মুগ্ধ করে ভুলিয়ে রাখা, বা আবৃত্তি করে কবিতা বলে মানুষের ভেতরের চেতনাগত পরিবর্তন না করে বরং একটা বানানো আবেগ ভালোবাসার মধ্যে তাকে ডুবিয়ে দেয়া, তাকে আসক্ত করা, এবং তার জীবনের যে ব্যর্থতা, জীবনের যে না পাওয়া, জীবনের যে বঞ্চনা, সমস্ত কিছু ভুলিয়ে আমি কবিতা দিয়ে সবকিছু ঢেকে রাখলাম। ওই শীতের সময় দেখবে যে বিশেষ করে যে সকল শিশু এই মাঠে ঘাটে কাজ করে আবার স্কুলে যায়, বেলা 11টায় স্কুল শুরু হয়, তো তার আগে বাবার সঙ্গে একটু মাঠে কাজ করা, তো দেখা যায় যে ওই মাঠের মাটি টাটি একটু হাতে পায়ে লেগে থাকে, মানে ওরকম তো সেই ময়েশ্চারাইজ যুক্ত ময়েশ্চারাইজার এই সমস্ত নেই, ক্রিম ট্রিম তো কিছু নেই, দেখা গেল পায়ে জলটা পড়ে গেছে, হ্যাঁ, নাকের কোথাও একটু শিকনি লেগে রয়েছে, গা চটচটে করছে, মানে এটা ফেটে ফেটে যাচ্ছে পা, জুতো তো জুটছে না, সেটাই। জুতো মোজা তো নেই।
তো স্কুলে যাচ্ছে, যাওয়ার আগে কি আর করা, একটু সর্ষের তেল শিখতে একটু গিয়েছে, হাতে পায়ে দিয়ে যাতে অন্তত এই ফেটে গিয়েছে, ফেটে না লাগে, গিয়েছে। ফাটা ফাটা জায়গা যেন একটু ঠিক হয়ে যায়, এই আর কি। তো সেই সব জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা আমাদের সমস্যা এবং সম্ভাবনার মূলে এখনো পৌঁছতে পারিনি। যে জন্যে গতকাল কি হলো, যিনি একজন উপজেলার নির্বাহী কর্মকর্তা, তাকে আক্রান্ত হতে হলো। কি অসহায়! যিনি বিসিএস ক্যাডার, নির্বাহী কর্মকর্তা। হ্যাঁ, একটা প্রশাসনের একটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তো কম কথা নয়। তো তারও নিরাপত্তা কিছু নেই। ইচ্ছে করলেই রাজনীতি দুষ্ট মানুষেরা তাকে আহত করতে পারে, তাকে তুলে কম নিয়ে কথা না, যায়। অনেক বড় কথা। এবং এইটা কি, এ তো ওই ধারাবাহিকতা, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার ধারাবাহিকতা এটা। জনককে হত্যা করা হয়েছে আর জনকের আদর্শকে হত্যা করা হচ্ছে প্রতিদিন। সেটাই। তার বিরুদ্ধে কোথা থেকে কে লড়াই করবেন, মাথা উঁচু করবেন? দেখবে যে একটা বাস দুর্ঘটনা ঘটে গেলে কিছু মানুষ উদ্ধার করতে আসেন, আর কিছু মানুষ আহত মানুষের পকেট থেকে মানিব্যাগ নিতে আসেন। যাক, আমি বোধহয় অন্য প্রসঙ্গে গিয়ে আমি হয়তোবা ঠিক যা বলবার নাই নয় তাই বলতে না, না, বলে ফেলছিলাম। না, অন্য অন্য প্রসঙ্গ ঠিক না, অন্য প্রসঙ্গ ঠিক না দাদা। এটা হচ্ছে আপনি যে কথাগুলো বলেছেন আসলে বিভিন্ন জায়গায় আপনার, বলেছি আগেও যে আপনার কথাগুলো আসলে অনেক জায়গায় নিয়ে যায়। এটা আপনার অন্তরের দায়বদ্ধতা থেকেই আপনি বলেছেন। এবং আপনার সাথে যে কারণে আমার আপনাকে একটা আদর্শিক জায়গায় গুরু মানি, সেটার কারণটা হচ্ছে এই যে কথাগুলো বললেন এতক্ষণ, আহ, আমি কিন্তু সেটা করেছি অনেকাংশে। আবার আপনি যেটা করেছেন সেটা যে একদম ভুল করেছেন তা কিন্তু নয়। আমি দীর্ঘ 22 বছর ঢাকায় থেকে আমি কিন্তু আমার গ্রামের কাছে চলে এসেছি। এখনো গ্রামের বাড়িতে যেতে পারিনি, ওখানে একটু ব্যবস্থাপনা হচ্ছে। এবং আপনার যে কথা সেই অনুসারে রেট ধরেই বলতে চাই যে আপনি বলেছেন যে আমাদের জায়গাটা কিন্তু এই যে ফরিদপুর অঞ্চল, গোপালগঞ্জ অঞ্চল, তার মধ্যে একটু নিম্নাঞ্চল যেগুলো বিল, স্বনির্ভর কিন্তু। আমার বাড়িতে শুধু লবণ কেনা লাগে, আর কিচ্ছু কিনতে হয় না, সবকিছু রয়েছে, প্রাচুর্য রয়েছে সেখানে। কিন্তু আমি মানে আমি একবার একটা, আমি ওরকম আপনার মতো লিখি না, আমি টুকটাক লেখার চেষ্টা করি। আমি একটা কবিতার কিছু লাইন লিখে ফেললাম একদিন, যে তোমরা যাবে যদি চলো পুকুরিয়া বিলের ধারে, আমার এক ছোট্ট কুঁড়ে ঘর, ছনের চালা হোগলা বেড়া, বাঁশের খুঁটি বাতাসে নড়বড়। মানে এটা লেখার পরে অনেক দিন পরে আমি একটা কবিতা পড়লাম। সে কবিতাটা আহ, হচ্ছে, কবিতাটার নামটা ভুলে গেলাম। আহ, উম, সেটা হচ্ছে একজন বিদেশি লেখকের, আহ, ইংল্যান্ডের। আমি, ও, লেক আইল টু ইন্সপ্রি। আমি লেখকের নামটা ভুলে গেছি, মানে কবির নামটা ভুলে গেছি, লেক আইল টু ইন্সপ্রি। তো সেখানে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে তাহলে ওনার মধ্যে সেই একই রকমের তাড়না কাজ করেছিল কেন। উনিও আসলে নগর জীবনের এই ব্যতিব্যস্ততায়, কৃত্রিমতার খোলসে উনি হয়তো 200 বছর আগে, ইংল্যান্ডের সভ্যতা আমাদের থেকে আগানো, উনি হয়তো ওই কারণে 200 বছর আগে ওই তাড়নাটা অনুভব করেছিলেন যে শহর জীবন ছেড়ে উনি গ্রামের আবহে চলে যাবেন। তো আমি কিন্তু যেটা চেষ্টা করছি এই মুহূর্তে, কিন্তু হয়ে উঠবে কিনা, কারণ বাস্তবতার একটা ব্যাপার আছে যে কারণে আপনাকে আজকে সেই বিদেশ বিভুঁইয়ে থাকতে হচ্ছে, সুদূর ফ্রান্সে। কিন্তু আমি খুব মজা পাই আপনার ফ্রান্সে আপনার যখন সেই পাখি বাগান আমি দেখি, আমি কিন্তু খুব মজা পাই যে এই মানুষটা তার যে কৃষক হওয়ার যে ভিতরের যে তাড়নাটা ছিল, মাটির কাছে যাওয়ার, সেটা কিন্তু সে পূর্ণ করছে। আপনি যখন আপনার ক্ষেতের ফসল তুলে সেগুলো ফেসবুকে ছবি দেন, খুব একটা চমৎকার অনুভূতি কিন্তু কাজ করে যে এই মানুষটা আসলে মাটির মানুষ। তো পৃথিবীটাকে যদি আমি কাঁটাতারের বেড়ার বাইরে নিয়ে যাই, এটাও তো সম্প্রতি হয়েছে, শখানেক বছরও হয়নি কাঁটাতার দেয়া হয়েছে। তো পৃথিবীটাকে যদি আমার ভাবি, আর এই মাটিকে যদি আমার সূত্র ভাবি, আমার যোগসূত্রের শিকড় ভাবি, এই মানুষটা কিন্তু সেই ফ্রান্সে হলেও উনি কিন্তু মাটির কাছে গিয়েছেন। এবং ফ্রান্সে বসে উনি কিন্তু পরিবার পরিজন নিয়ে সেই ক্ষেতে চাষবাস করছেন, এবং সেখানে মিশে গিয়েছেন মাটির সাথে। আর একটা কথা, আপনি যেটা কথা বললেন ওটা রেট ধরে একটু বলি। সেটা হচ্ছে
আর আপনার অনুষ্ঠান আসলে সঞ্চালনা করতে যাওয়া একটা ধৃষ্টতা, কারণ আপনি এত বড় মাপের সঞ্চালক আর এত চমৎকার করে কথা বলেন যে আপনার অনুষ্ঠানে আমি কথা বলতে যাওয়াটাই হচ্ছে কেমন ধরনের একটা বোকামি বোকামি লাগে। তারপরে ওটা বলি যে রবীন্দ্রনাথ কিন্তু আপনার এই চিন্তায় একই চিন্তার মানুষ ছিলেন। আপনি খেয়াল করে দেখেন, রবীন্দ্রনাথ কিন্তু তার ছেলেকে, তাকে কিন্তু ইংল্যান্ড থেকে কৃষিকাজের উপরে দক্ষ বানিয়ে এনেছিলেন, যে তোমাকে, তাই না? ব্যাপারটা হ্যাঁ, এরকম ছিল রবীন্দ্রনাথ কিন্তু, ঠাকুরকে যে এবং তাকে কিন্তু জামাতাকেও। কৃষিকাজের দিকে দক্ষ বানিয়েছিলেন এবং কৃষিতে যে তুমি কৃষকের জায়গাটায় বড় জ্ঞান অর্জন করো। তো আপনার এই চিন্তাটার সাথে আমার খুব ভালো লেগেছে দাদা, যে কিন্তু কথাটা হচ্ছে যে তারপরে তো কবিতা লাগবে। আপনি যাই বলেন, হয়তো আপনি নিজে একটা জায়গা থেকে আমি বললেন যে ওইখানে কবিতা দিয়ে ওইখানেই আসলে একটু আসতে চাই। হ্যাঁ, আহ, আমি যে হ্যাঁ, ওই মানে জীবিকার কথা এটা কিন্তু অনেক বললাম। বড় চিন্তা যে রবীন্দ্রনাথ তার ছেলেকে কৃষিকাজের উপরে বড় ডিগ্রি অর্জনের জন্য বিদেশে পাঠিয়েছিলেন, লেখাপড়া করে আসে, যে যাতে করে এই অঞ্চলের মানুষের দারিদ্র মুক্তি হয়, তাদের কৃষিতে স্বয়ং সম্পূর্ণতা আসে। এটা কিন্তু তার চিন্তা ছিল। আমি ওই আর দ্বিতীয় একই কথাটা। রকমের চিন্তা আপনিও পোষণ করছেন। আর আপনি কবিতা নিয়ে যেটা বললেন যে এটা হয়তো আমরা মেকআপ করার চেষ্টা করছি কিনা, যে নিজের সাথে এক ধরনের ফাঁকিবাজি করছি। আচ্ছা, আমি একটু তোমার হ্যাঁ, সঙ্গে আরেকটু যোগ করি এবার। আসল কথাটা হচ্ছে এই, যে আমি জীবিকার কথা বললাম, এবার জীবনটা কি? আমার কাছে কেন জানি মনে হয় যে হ্যাঁ দাদা, উচ্চ মাধ্যমিকের পরে আমাদের দেশের ৯০-৯২ ভাগ বা ৯৫ ভাগ, দাদা শুনছি। আহ, আমাদের দেশের ৯০-৯৫ ভাগ তরুণ তরুণীকে উচ্চ মাধ্যমিকের পরে আর আহ, লেখাপড়া করতে দেয়া ঠিক নয়, মানে দরকার নেই আর। আমার কাছে এখন এটা মনে হয় দূর থেকে। কেন মনে হয় বলি, যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা কি শিখি? এই যে এখন তো কলেজে কলেজেই তো বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এখন কলেজে পৌঁছে গেছে। অনার্স মাস্টার্স পড়া যায় ইয়ে থেকে, কলেজ থেকে। তো এই যে জীবনের সময়টা, উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে আরো 5 বছর 6 বছর সময় নষ্ট হয়। এই 5-6 বছর হচ্ছে জীবন গঠনের সময়। এই সময়টা বিশ্ববিদ্যালয়ের দিয়ে শেষে গিয়ে আমাদের তরুণ তরুণীরা বা আমরা যে কাজ করি, সেই কাজ করবার জন্য দেখা যায় যে ব্যবহারিক জীবনে, ওই কর্মজীবনে ওটা কোনো গুরুত্ব বহন করছে না, কোনো দরকার ছিল না। যেমন ধরা যাক যে কেউ যদি কেমিস্ট্রিতেও অনার্স মাস্টার্স করেন, তার মধ্যে কেউ কেউ সামান্য কজন ওই কলেজে পড়ানোর জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য ওই বিষয়ে চাকরি পান। আর বেশিরভাগই ধাবিত হন যে তারা বিসিএস দিয়ে এটা, মানে বায়োলজিতে পড়ে, কেমিস্ট্রিতে পড়ে, বা জিওগ্রাফিতে পড়ে, বা লিটারেচারে পড়ে, তারপরে এমনকি ডাক্তারি পড়ে তারা বিসিএস পরীক্ষা দিয়ে একজন ম্যাজিস্ট্রেট হতে চান বা একজন ইনকাম ট্যাক্সের অফিসার হতে চান। তার মানে কি দাঁড়ালো? এবং ওই বিসিএস পরীক্ষায় দেখা যায় যে ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, সেই অনুযায়ী তাকে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। অর্থাৎ নিজের যোগ্যতা পরিষ্কারভাবে বোঝানোর জন্য, নিজেকে যোগ্য প্রমাণ করবার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের লেখাপড়ার পরীক্ষাটাই আবার নতুন করে দিতে হয়। তাহলে উচ্চ মাধ্যমিকের পরে বিশ্ববিদ্যালয়ের যে জীবন, সেই জীবনের লেখাপড়া অভিজ্ঞতা, সেই জীবনের যদি কিছু আলো থাকে, সে আলোটা কোথায় লাগলো, কোথায় কাজে লাগে? সেখান থেকেই আমার কাছে মনে হয় যে আমাদের দেশের বেশিরভাগ তরুণ তরুণী আহ, তারা সময় অপচয় করেন এবং সেই উচ্চশিক্ষা জীবনে বিশেষ কোনো কাজে লাগে না। আর যেহেতু আমাদের দেশে কর্মমুখী শিক্ষার খুব অভাব, এই জন্য আহ, যেহেতু কৃষি প্রধান দেশ, তো কৃষির উপরে যদি গুরুত্ব দেয়া যায়, তাহলে আমার মনে হয় যে বেকারত্ব শুধু ঘুচবে না, এই যে হতাশা, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, লুণ্ঠন, ধর্ষণ, এ সব কিছুই কমে যাবে যদি আমাদের দেশের মাটিকে ঠিক ঠিকভাবে কাজে লাগানো যায়। তাহলেই এটা সম্ভব। আমি বুঝতে পারছি
আমার মনে হচ্ছে যে প্রদ্যোতের ওখানে আহ, একটু সমস্যা হচ্ছে, ইন্টারনেটের সমস্যা আছে, যে জন্য স্ট্রিমিয়ার আমাকে অতিথি হিসেবে রাখতে পেরেছি, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে আহ, সে নিজেই অনুপস্থিত। তার কারণ এই অবস্থায় হয়, ইন্টারনেট ঘুরছে ঘুরছে, অবাধ তথ্য প্রবাহ, আহ, সেই তথ্য প্রবাহের গতি যদি আহ, ঠিক না থাকে, তাহলে কিন্তু যা হবার তা হয়। একটা বিমান আকাশে ওড়ার পরে তার একটা হ্যাঁ চলার দাদা, আমরা গতি। বোধহয় ইন্টারনেটে আবার এসেছি। হ্যাঁ, 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 তোমাকে দেখা যাচ্ছে। আর আমি ভেবেছি যে হ্যাঁ, তোমার একটু সমস্যা হয়েছে, এই জন্যই তোমাকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি যা হ্যাঁ বলছিলাম। দাদা, আমি দুঃখিত আসলে আজকে। না, এটা হ্যাঁ, আজকে একটু এই দিকটায়। হ্যাঁ, যদি এরকম হয় আপনি চালিয়ে যাবেন আপনার কথা। না, না, ঠিক আছে। হ্যাঁ, যা বলছিলাম যে আহ, আমাদের যে তথ্য প্রযুক্তি, তথ্যের অবাধ প্রবাহ এখনো নিশ্চিত হয়নি, আর ইন্টারনেটের পরিষেবা এখনো ভালো মতো হয়ে ওঠেনি। আর সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ইন্টারনেটের গতি আহ, বাড়াতেই হবে, এবং সর্বত্র সবখানে, নইলে কিন্তু দেশ অচল হয়ে যাবে। সড়কের গতি বাড়িয়ে কোনো লাভ হবে না, আগে চাই ইন্টারনেটের গতি। এবং এবং সেটাই একটা ছাত্রছাত্রীদের একটা জন্য। দুর্ঘটনা কিন্তু ঘটে গিয়েছে দাদা, একটা হ্যাঁ, দুর্ঘটনা যেমন বাংলাদেশে এত কেয়ারলেস ভাবে এই কাজগুলো করা হয়। আপনি জানেন যে সম্প্রতি এখানের যে আমাদের সাবমেরিন কেবল, তার একটা কিন্তু কাটা পড়েছে বালি তুলতে গিয়ে। বালি তুলতে গিয়ে যদি সাবমেরিন কেবল কাটা পড়ে, তো সেটা আসলে মানে কতখানি বাজে একটা জায়গায় আমরা রয়েছি। হবেই বা না কেন? যে যে দেশে রেল লাইনের স্লিপার চুরি চুরি হয়, মানে নিজেকে খুব কষ্টের জায়গায় লাগে ওইসব চিন্তা করতে গেলে। যে ব্রিটিশদেরকে আমরা অনেক গালাগালি করি, ব্রিটিশরা যে কয়টা রেল লাইন স্থাপন করে গিয়েছিল, আমরা কিন্তু সেগুলো রক্ষা করতে পারিনি। তো এই ব্যাপারগুলো রয়েই যায়। যাই হোক, আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম। আপনার ওই কথাটা একটু শেষ করেন দাদা, ওটা কারণ যেহেতু এই আলোচনাগুলো জরুরি, যে কবিতার প্রসঙ্গে যেটা, যে আমাদের জীবিকার পরবর্তীতে যেটা প্রয়োজন, যে হ্যাঁ, মনের ক্ষুধা হ্যাঁ। নিবৃত্তি করার জন্য। জীবনে জীবনে রয়েছে, আমি মনে করি যে রবীন্দ্রনাথ যদি গ্রামে থাকতে পারেন, তিনি তো কলকাতা শহর ছেড়েই দিয়েছিলেন। ছেড়ে। টলস্টয় এবং রবীন্দ্রনাথ, এই দিক থেকে দুইজনই আমার আদর্শ। আমি যদি তুমি রাশিয়ায় যদি আসো, টলস্টয়কে দেখো, এবং আমাদের রাশিয়া আসতে হবে না, রবীন্দ্রনাথের দিকে তাকালেই কিন্তু আমরা পেয়ে যাই, সব সমাধান পেয়ে যাই। ঠিক আছে, আহ ওইটাই শুধু বলা যে আমাদের জীবিকা, অনেক বেশি করে জীবিকা নিয়ে আমরা ভাবি, জীবিকার কথা কম ভেবে আমরা যেন আগে জীবনের কথা চিন্তা করি। তাহলেই আমরা সত্যিকারের আহ আনন্দময় জীবন পাবো, সার্থক সুন্দর মানুষ হতে পারবো, এটুকুই। হ্যাঁ, আসছি তোমার প্রসঙ্গে, আসি, বা তুমি যা বলতে চাও বা জিজ্ঞেস করতে চাও, এখন সেখানেই যাব। আচ্ছা। হ্যাঁ দাদা, যেটা হচ্ছে, আহ, আমরা তো আপনার কথা সহজ মানুষে শুনেই আসছি। আপনাকে কিন্তু ইদানিং আমরা খুব মিস করি, যে রবিদার আবৃত্তি আমরা কিন্তু, আমরা এই কথাগুলোতে যাব। আর সহজ মানুষের কথা মানুষদেরকে আমি আরো বেশি করে বলবো, যে রবিদার কথা যারা বেশি করে শুনতে চান, তার এই ভাবের কথা, ভাববাদী যে মানুষটা, যে মানুষটা কি বলবো, যে কাব্য অন্ত প্রাণ যদি বলি, তাতেও বোধহয় অনেক কম বলা হয়ে যাবে। যে কাব্যিকতার যে জায়গাটা বা সাহিত্যের যে মূল রস আস্বাদনের যে জায়গাটা, এই মানুষটা আহ, সেটা দিতে পারেন। এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না, যে সাহিত্যের রস বা কাব্যের রসটাকে উপলব্ধি করা। তো দাদা, এখন আমরা একটা কবিতা শুনি আসলে। আপনাকে ইদানিং আমরা খুব মিস করছি, যে আপনার এই দীর্ঘ সময় আপনার আলোচনা যখন শুনি, ওগুলোও কবিতা মনে হয়, কিন্তু কবিতা শুনতে গিয়ে মাঝে মধ্যে মিস করি। তো আজকে একটা কবিতা শুনি এখন। আচ্ছা, আমি প্রথমে একটু আমার নিজের লেখা কবিতা দিয়ে শুরু করি। যেহেতু এতক্ষণ আমরা কৃষি, কৃষক, মাটি, প্রকৃতি এগুলো নিয়ে কথা বললাম, সেই জায়গা থেকে একটুখানি বলি।
আহ, এই বইটি আমার কবিতার সর্বশেষ বই, প্রাণবিক পৃথিবীর জন্য প্রার্থনা। এই বইয়ের একটি কবিতার নাম জীব ও বীজের জন্য শুভ কামনা। আমি কি একটু আবহ সঙ্গীত ব্যবহার করতে পারি, তুমি যদি অনুমতি করো? হ্যাঁ, হ্যাঁ, কি যে বলেন দাদা! না আপনার না না, এটা নিশ্চয়ই। আপনার অনুষ্ঠানে আমি ভাবছিলাম আজকে কোনো কথাই বলবো না। আপনি না যেভাবে চান না না। সেভাবেই হবে। আমি শুধু শুনবো। হ্যাঁ, আমি একটু আবহ ব্যবহার করছি, এবং আমাদের প্রাচীন সংস্কৃত ভাষার দিকেই আমি একটু যেতে চাইছি। আর আবৃত্তি প্রসঙ্গ যেহেতু আমাদের কাছে আজ খুব গুরুত্বপূর্ণ, সে কারণেও আমি এটা একটু শোনাতে চাই। দুর্বোধ্য, অস্বচ্ছ, অসুস্থ জীবনের ভার কার কাঁধে তুলে দিয়ে তুমি বিড়ালের মতো ঘুমিয়ে আছো, হে চতুর কামুক, অমানবিক, উত্তরাধুনিক, অপ্রাণবিক। সেলুনের স্বচ্ছ আয়নায় অথবা পাড়ার পুকুরে স্বচ্ছ মুকুরে নিজেকে একবার প্রতিফলিত করো। দেখো তোমার স্বার্থপর নিষ্ঠুর নির্দয় মুখ। দেখো নিশ্চল আকার গ্রাসী এক জড় দানব বসে আছে তোমার চক্ষু কোটরে। উঠে দাঁড়াও, ছুটে যাও মধ্য মাঠে, দু চোখ মেলে দেখো, আদিগন্ত জুড়ে চলছে আদি পিতা ও প্রপিতামহের মৃত্তিকা কর্ষণ। দেখো সরিষা ও মৌরি ক্ষেতের নিড়ে নিড়ে সহস্র মৌমাছির চঞ্চল কর্ম সমাবেশ। দেখো গৃহপালিতরা সানন্দে পরিশোধ করছে গৃহস্থের চিরপবিত্র ঋণ। মাঠের কিনারে এসে দাঁড়াও, দেখো আম্রপালির গম্ভীর মুখ, বার্ধক্য নত বৃক্ষের করটিতে দেখো পক্ষী মাতার কর্তব্য পালন। এখানে এই স্বর্গ নিসর্গে জন্ম তোমার, অথচ তুমি পরিত্যক্ত আবর্জনার স্তূপ হয়ে সুখ যাপন করছো আপন অন্ধ মহিমায়। কুকুরও জানে রাত্রির সতর্ক জাগরণ, অথচ তুমি দিবালোকে রাত্রি রচনা করে গৃহভৃত্যকে করেছ আলোর প্রতিদ্বন্দ্বী পাহারাদার। ক্রমাগত ব্যক্তিতে গত হতে হতে তুমি জীবিত দেহে হয়ে আছো বিগত মানুষ। শোনো, অবহিত হও, অভিজ্ঞাত হও, তুমি জ্ঞানহীন সুখ মগ্ন ক্লিষ্ট অন্ধ বধির নও। পাখিও জানে জীবনের সত্য সমাচার। তুমিও এবার পরম সত্যকে করো আশ্রয়। অস্বচ্ছ হয়েও না, হয়েও না অসচ্ছল, হয়েও না অচল পয়সার সুরক্ষিত গোপন ভাণ্ডার। মৃত্তিকা প্রেমী হও, আবাদ করো, প্রাণবিক হও, রোপণ ও বপন করো ফুল ও ফসলের যত্ন লালিত অঙ্কুর ক্ষম প্রার্থনার সারমর্ম সম সুপুষ্ট বীজ। এই ছিল আমার এতক্ষণ যে কথাগুলো বললাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে, করোনার 7-8 মাস আগে এই কবিতা লেখা। এই ধরনের আরো বেশ কিছু কবিতা আছে। তো আমি জানি না কোন ইশারায় এই কবিতাগুলো লেখা হয়েছে।
কিন্তু সেটা তো বাস্তব দাদা, আপনি যেটা লিখেছেন। আমিও সবসময় বলি, যদি কেউ কাউকে জানতে হয়, যেমন রবিশঙ্কর মৈত্রীকে জানতে হলে তার কাছে যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। তার লেখা, তার যে রচনা, তার যদি উম, রস আস্বাদন করা যায়, কারণ রবীন্দ্রনাথকে তো আপনি দেখেননি, আমি দেখিনি, কিন্তু আমরা যারা রবীন্দ্রনাথ পাঠ করি তারা কিন্তু রবীন্দ্রনাথের ছোঁয়া পাই। তো আপনি এই যে যেটা, এটা কাকতালীয় আমি বলবো না, আপনি যেটা বলেছেন, আমি মনে করি না পৃথিবীর কোনো ঘটনাই কাকতালীয়। আপনার ভিতরে যেহেতু আপনি চেতনায় এই জিনিসগুলো পোষণ করেন, লালন করেন, এ কারণে হয়তো আপনার মনে এমনি সাড়া দিয়েছিল যে এটাই তো আসলে বাস্তব হবে, যে কোনো একটা সময় দেখা যাবে এই আমার চারিদিকে উন্নয়নের উৎকর্ষের একটা সময়ে যে সবচেয়ে সেই আদি পেশাটা, সেই কৃষি কাজই কিন্তু সব হয়ে দাঁড়াবে। যে এই মুহূর্তে কিন্তু আর কোনো অবলম্বন নেই, আমাদের কিন্তু সবকিছু বন্ধ, কৃত্রিমতার খোলসে ঢাকা। সেই যতই আমি দ্রুতগামী শাটল তৈরি করি না কেন, কোনো কাজে লাগছে না, কারণ তাদের তো এখন যাত্রী নেই, তাকে তো আবার সেই মাটির কাছেই যেতে হবে। তো দাদা আর একটা কবিতা শুনবো, একই সাথে শুনে নি কয়েকটা কবিতা, আপনার লেখা থেকেই শুনি, তাহলে আপনাকে একটু বেশি করে আহ, পাবে দর্শক শ্রোতারা। আমার লেখা নয়, তাহলে এবার একটু অন্য কবিতায় আসি। আমি একটু আবুল হাসানের কবিতায় আসি, কেমন? আচ্ছা। আমি কেবল আমার কবিতা যদি পড়ে শোনায়, তাহলে সেটা একটু একটু বেশি আহ, জাহির করা হয়ে যাবে। সেই জায়গা থেকে আমি খুব চেনা কবিতা, এই সময়ে মুক্তিযুদ্ধের কবিতা, বা মুক্তিযুদ্ধকে আসলে আমরা ওই চেতনা শব্দ দিয়ে কোথায় যেন আটকে রাখতে চাইছি। চেতনা একটা অভিজাত আন্তর্জাতিক মানের বাণিজ্যিক শব্দ। এই চেতনা, এই সচেতন হওয়া, এই অ্যাওয়ারনেস, এগুলো খুব একটা বাহাদুরি শব্দ মাত্র। বাহাদুর শাহ। এগুলো ব্যবহার করে সেমিনার হয়, এগুলো দিয়ে প্রবন্ধ লেখা হয়, বক্তৃতা হয়, কিন্তু মানুষকে জাগাতে হলে এই রকম ভাবে বাণিজ্যিক চাতুরীযুক্ত শব্দ ব্যবহার করে কিছুই হবে না। মানুষকে জাগাতে হলে তার সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার হাত ধরতে হয়, তার চোখের দিকে তাকাতে হয়, তার হাড়ির খবর জানতে হয়, তার ঘরের খবর জানতে হয়। কোথায় তার হতাশা, কোথায় তার ক্ষোভ, কোথায় তার দ্রোহ, কোথায় তার আক্ষেপ, এইগুলো আমরা না জেনে একেবারে সাবানের ফেনার মতো চেতনা যদি ছড়াতে থাকি, তাহলে ওই সমুদ্রের ফেনাই বলি, আর ময়লা জলের ফেনা বলি, আর সাবানের ফেনা বলি, এর উপরে সামান্য কফোটা বৃষ্টির জল পড়লেই ওই চেতনা নামক ফেনাযুক্ত ওই কথার চাতুরি, এগুলো ভেসে যায়, ধুয়ে যায়। ফেনা খুব ক্ষণস্থায়ী। তো সেই কারণে আমি মনে করি যে আমাদের এই মুক্তিযুদ্ধ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, হাজার বছরের স্বপ্ন, আর এই স্বপ্নের রূপকার, কারিগর যিনি, তাকে সহ আসলে আমাদের একেবারে পরন কথার মতো করে এটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলা দরকার, এবং সেই সকল মানুষের বাড়ির স্বাস্থ্য, তার বাড়ির স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য বিচার করা উচিত। তা না হলে কিন্তু আমাদের সবই কেবলই আনুষ্ঠানিকতায় পর্যবসিত হবে। পতাকাটা কি আমাদের চেতনার রূপ? অবশ্যই ওই চেতনার প্রতীক, কিন্তু পতাকা নামানোর জন্য বা পতাকা তোলার জন্য একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকেই প্রয়োজন কেন? মোটা দাগে প্রশ্নটা ওখানেই। তাহলে চেতনা কোথায়? আমি স্কুলের পতাকা তুলবো, পতাকা নামাবো, পতাকা
একটা লম্বা বাঁশে বেঁধে রাখবো, সেই কাজের জন্য আমাকে তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারীকে কেন প্রয়োজন হবে? কেন স্কুলের প্রধান শিক্ষক উনি নিজেই কেন পতাকা তোলেন না? হ্যাঁ, পতাকা উত্তোলন অনুষ্ঠান হলে সেখানে প্রধান তখন করুন। প্রধান অতিথি ওটা ধরে থাকেন। ওটা একটা মানে ধরে থাকা, যেন ছবি তোলার জন্য। কিন্তু আসল কাজটি করে দেন চতুর্থ শ্রেণীর কর্মচারী। তিনিই পতাকা নামান, পতাকা ভাঁজ করে রেখে দেন এবং তিনিই পতাকা তোলেন। মনে রাখতে হবে, দেশের আনাচে কানাচে শ্রমজীবী মানুষ, যারা কৃষক, কামার, কুমোর, এখনো যারা খেটে খাওয়া মানুষ, এবং স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, হাসপাতালে যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী বলে স্টিকার যুক্ত, তারাই কিন্তু প্রকৃত কর্মী। তাদের হাতেই সবকিছু। তো যে মুহূর্তে আমরা ভাবতে শিখব যে প্রধান শিক্ষক তার পদমর্যাদার কারণে তিনি পতাকা প্রতিদিন তুলতে নামাতে অপ্রস্তুত হয়ে যান, বিব্রত বোধ করেন, তখনই বুঝতে হয় যে চেতনা নামক কোনো কিছু আমাদের মধ্যে আজও স্থায়ীভাবে বসবাস করেনি। করে না। ওগুলো কেবল কথার চাতুরী। সেই জায়গা থেকে যখন আমরা মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করি, তখন মাঝে মাঝে আজ মনে হয়, এখন মনে হয় যে এই কবিতাগুলো কত আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা বলি বটে, কিন্তু পালন কি করি না। কেবল ভালো মাইক্রোফোন পেয়ে লোভ হয়, আহা এবার এই কবিতাটা বলবো, বা কেউ কেউ বলেই ফেলেন ফাটিয়ে দিলাম, ফাটিয়ে দেব। তো ফাটাফাটি করি আমরা, ভালো সাউন্ড সিস্টেম, একটু বেশি দর্শক, কিন্তু কবিতার গভীরে কি আমরা যেতে পারি? লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না, হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না, কতগুলি রাজহাঁস দেখি, নরম শরীর ভরা রাজহাঁস দেখি, কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না, শিশুটিকে কোথাও দেখি না। তবে কি বউটি রাজহাঁস? তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ? অনেক যুদ্ধ গেল, অনেক রক্ত গেল, শিমুল তুলোর মতো সোনার রূপো ছড়ালো বাতাস, ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না, নরম নোলক পরা বনটিকে আজ আর কোথাও দেখি না, কেবল পতাকা দেখি, কেবল উৎসব দেখি, স্বাধীনতা দেখি। তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা? তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব? অনেক পঠিত কবিতা, কিন্তু যেটা হয় এই কবিতাটাই আমি দেখেছি বেশিরভাগ মানুষ আহ, আউড়ে যায় এবং মঞ্চেও ওই আপনি যেটা বললেন ফাটিয়ে দিয়ে আসে ভালো মাইক্রোফোন পেলে। কিন্তু এই কবিতায় যে রূপক ভাবে যে ব্যাপারগুলো এসেছে, যে নরম নোলক পরা বউটি, সেই নরম সেই রাজহাঁসটি কি, আহ, সেটা বোঝার কিন্তু জায়গায় খুব কম মানুষই যায়, এবং সে কারণে আহ, সেই যে অনুরণন যেটা তোলার কথা অন্তরের মধ্যে, সেটা কিন্তু হয়ে ওঠে না। হ্যাঁ, এবার আমি তোমাকে বলি যে তুমি যে অনুনাদ শব্দটি ব্যবহার করেছো, দেখো, আমি যখন এই আবৃত্তির তত্ত্ব কথা, শাস্ত্রীয় কথায় এলে আমার একটু অস্বস্তি হয় যে কখন না বেশি পাণ্ডিত্যপূর্ণ কিছু বলে ফেলি। আমি কোনো পাণ্ডিত্যপূর্ণ কথা বলি না, আসলে আমি যা অনুভব করি, যা বুঝি, যা দেখি, সরল সহজ ভাবে আমি তাই বলি। এই যে বলেছো অনুনাদ,
দেখো শব্দটার ওজন কোথায়, অনুনাদ। এই নাদ যদি না থাকতো তাহলে অনুনাদের কোনো মানে হয় না। মানে হতো না। এখন অনু তো একটা ছোট শব্দ, নাদ একটা বড় শব্দ, বড় শব্দ। কিন্তু নাদের সঙ্গে ছোট একটা এই অনুযুক্ত হয়ে কি হয়ে গেল দেখো, ম্যাজিক রিয়ালিজমের মতো অনুনাদ। দেখো শুধু নাদ বললে কিন্তু হতো ওই না। শব্দটার ওজনটা আমি পাচ্ছি না, ওর যে রূপরস গন্ধ সেটা গভীরে কিছু দিচ্ছে না, কিন্তু একটা অনুযোগ করাতে অনুনাদ। এবং এই যে স্বরান্তে এসে আমি বলছি অনুনাদ, দ দ, এই যে ঘোষধ্বনি, ঘোষধ্বনি। এই যে শব্দের যে আমি একটা রূপ পাচ্ছি, তার গন্ধ পাচ্ছি, রস পাচ্ছি, তাকে বিমূর্ত ভাবে এটা কোথাও উপলব্ধি করতে পারছি, এই জায়গাটাই যেতে তো আসলে আমি সময় যেতে লাগে। পেরেছি কিনা আমি জানি না, কিন্তু 30 বছর ধরে চেষ্টা তো করছি। এখন এই যে নাদ বলছি আমরা, দেখো আমি তো এটা দেখাতে পারবো না, মানে সেটাই। যেখানে বাতাস জমা হয় কেমন, এটা হ্যাঁ, পেটের গভীরে, এটা নিচের দিকে, এখানে বাতাস জমা হয় এবং এই বাতাসটি এই শ্বাস যন্ত্র দিয়ে বের হয়ে আসে, এর সারাক্ষণ হতে থাকে, স্বাভাবিকভাবে হতে থাকে। কিন্তু যখন আমি শব্দ ব্রহ্ম তাকে যখন আশ্রয় করি, তখন কিন্তু আমার ওই স্বাভাবিক যে সবসময় নিয়ম মাফিক ভাবে যা ঘটছে তার বাইরে একটু বেনিয়ম অনিয়মের মধ্যে যেতে হয়, আর ওটাকে নিয়মটাকে একটুখানি ঘুরিয়ে পাল্টে দিলেই সেটা শিল্প হয়ে যায়। সূর্যের আলো, এই আলো প্রতিনিয়ত এক সারা ব্রহ্মাণ্ড জুড়ে একই রকম আছে, আমরা এক এক জায়গায় অবস্থান ভেদে, সময় ভেদে তার তাপ এবং তার দৃশ্যহীনতা এগুলো একটু একটু করে বদলে দেখছি, কিন্তু তিনি একই জায়গায় আছেন সূর্যদেব। তেমনি ওই যে নিয়মের যে সূর্য, সেই সূর্য যখন আমার পৃথিবী ঘুরে গিয়ে সূর্যের বিপরীতে, আমার পৃথিবীর একটি বড় অংশ যখন সূর্যের বিপরীতে চলে গেল, তখন সে সূর্যের আলো থেকে বঞ্চিত হয়ে অন্ধকার হলো, অর্থাৎ নিয়ম থেকে বেনিয়মের দিকে চলে গেল, তখনই ওই অন্ধকারটুকু হয়ে উঠল শিল্প। সেই অন্ধকারটুকু কখন শিল্প হয়ে ওঠে, যখন আমি এই অন্ধকারের মধ্যে ছোট্ট একটি সলতে তেল যুক্ত একটা প্রদীপ জ্বালিয়ে দিই, তখন সেখানে উৎসারিত আলোর সৃষ্টি হয়, ওটাই হচ্ছে শিল্প। এই যে তুমি লিখেছো অন্তর্জালে অনুনাদ, এই অনুনাদ শব্দটি উচ্চারণ করবার জন্য যখন আমি নাভি মূল থেকে এই যে বাতাসকে আমি আলাদা করে উচ্চারণ করছি, পেটের গভীর থেকে এনে আমি যখন উচ্চারণ করছি ঘোষধ্বনি সহ, তখন ওই শব্দটি ব্যঞ্জনাযুক্ত হচ্ছে, তখনই তা আবৃত্তির একটা উপকরণ উপাদান হয়ে উঠছে, তার আগে হচ্ছে না। এই আমাদের ফরিদপুরে কতই তো ডাটা, তাই না, পাট ক্ষেতের মধ্যে আহ, রেল লাইনের পাশে ডাটা হয়ে আছে, কিন্তু তাতে কি আসে যায়, কিন্তু সেই ডাটা যদি তুমি বাড়িতে এনে সুন্দর, ব্যঞ্জনা না করি। হ্যাঁ, রান্না করো, কাঁঠাল বিচি দিয়ে হতে পারে, আলাদা করে চচ্চড়ি হতে পারে, তখনই সেটা একটা শিল্প সুস্বাদু হয়ে উঠবে, রন্ধন শিল্পী শিল্পী হয়ে উঠবে। আহ, তো এই যে রন্ধন শিল্পী হয়ে উঠতে হলে কি করতে হয়, তাহলে ওটাকে রূপান্তর করতে হয়। এত কচু রয়েছে বাংলাদেশে, তাই না, কত কচু, সেই কচু, কচুর ডগা যদি একটু রান্না করতে হয়, কচু ঘন্ট, সেটা আমাদের শরীরের জন্য বাংলাদেশে খুবই উপযোগী, খুবই চোখের জন্য এবং হাড়ের জন্য। হাড়ের জন্য, শরীরের জন্য, এবং স্বাদযুক্ত। হ্যাঁ, স্বাদ। সেই স্বাদ আরো বেশি আহ পরিপূর্ণ হয়ে ওঠে যদি একটু সোনামুগ ডাল একেবারে ঘন্ট রান্না করার সময় একটু ছড়িয়ে দেয়া যায়, ব্যাস। তাহলে এই যে রন্ধন শিল্পীর গুণে সেটা কচু ডগা বা কচু শাক অমৃত হয়ে যায়। তো একজন আবৃত্তিকার, একজন আবৃত্তি শিল্পী ওইরকম আমাদের যে সাহিত্যের যে কাঁচা অক্ষর শব্দ রয়েছে,
মুদ্রিত যত সব শব্দ আছে, এই সকল শব্দকে যদি তিনি ওরকম রন্ধন প্রক্রিয়ার মতো করে পরিবেশন করেন, হ্যাঁ, ওটা শিখতে হয়। আহ, ওটা শিখে ভালোবাসা সহ যদি কেউ এটাকে কণ্ঠে ধারণ করে, চর্চা করে, সাধন করে তারপরে যদি পরিবেশন করেন, তাহলেই সেটা অমৃত বচন হয়ে ওঠে। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে দাদা, যেটা হচ্ছে যে ধরেন একজনের রান্না শিখলো, ভালো করে রেসিপি থেকে রান্না শিখলো, একই মেনু একই মেনু চারজনে রান্না করলো, স্বাদ কিন্তু চার রকমের হয়ে যায়। এটা একটা দিক। আবার একই যেটা রান্নাটা সেটা একই ছিল, একই বাবুর্চির বা একই পাচকের রান্না করা, একই পাচকের রান্না করা খাবার পরিবেশনকারী সে কতটা ভালোবাসা দিয়ে মমতা দিয়ে প্লেটে তুলে দিল, এটার উপরে কিন্তু স্বাদ ডিপেন্ড করে। দেখা যায় স্বাদটা পাল্টে যায় যদি বিরক্তি নিয়ে পরিবেশন করা হয়, সেটা কিন্তু ভক্তি নিয়ে খাওয়াও যায় না, তখন কিন্তু স্বাদটা পাওয়া যায় না। আবার দেখা যায় সামান্য আলু ভর্তা, একটু ওই আপনি যেটা বললেন শুক্তো বলে, আমাদের অঞ্চলে বোধহয় শুক্তনি বলে, হ্যাঁ, ফরিদপুর এবং গোপালগঞ্জ হচ্ছে শুক্তনি বলে, যে যদি শুক্তোটা সুন্দর করে পরিবেশন করে সাদা ভাতের সাথেই দেয়া হয়, অমৃত হয়ে ওঠে। কিন্তু দেখা যাচ্ছে যে বিরিয়ানি রান্না করেও সেটা পরিবেশনটা ভালোবাসার সহযোগে ছিল না, সেটা কিন্তু অনেক সময় টেস্টি হয় না। তো আপনার এই কথা থেকে আসলে আমার সাথে যারা রয়েছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, আপনাদেরকে অনেকেই অনেক মন্তব্য লিখেছেন, অনেক অনেক মন্তব্য আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করছি একটু একটু করে। আহ আসলে রবিদার হাতে সময়টা এত কম, মাত্র 90 মিনিটের জন্য দাদাকে পেয়েছি। দাদার আবার রাত 10টায় আবার লাইভ আছে, ওনাকে ছেড়ে দিতে হবে। দাদাকে আবার আনবো এবং সেটা এই স্ক্রিনের মাধ্যমে, কারণ অফ স্ক্রিনে আমরা কথা বলার সময় পাইনি, স্ক্রিনের মাধ্যমে দাদাকে নিমন্ত্রণ জানিয়ে রাখলাম যে আবার একদিন দীর্ঘ সময় ধরে দাদার সাথে আগে আমি কমিউনিকেট করে নিব যে দীর্ঘ সময় ধরে দাদার কথাই শুনবো। লাগলে সেটা যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, দাদা যতক্ষণ কথা বলবেন আমরা সেই অমৃত বাণী আমরা আস্বাদন করব, আমরা সেটার রূপ রস গন্ধ আমরা অনুভব করার চেষ্টা করব। আজকে এখন একটু দাদার আর একটা কবিতা শুনি দাদা। হ্যাঁ। আমার শুধু বিনীতভাবে একটা বলার, যে আমরা যখন কবিতা বলি, এর মধ্যে কখনো কখনো একটু লৌকিক থেকে অলৌকিক পর্যায়ে কিছু ঘটনা ঘটে যায়। লোক থেকে লোকান্তরে কিছু লোকান্তরে। জিনিস পৌঁছে যায়। সেটা আমরা যখন সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভিতর পড়ি, শুনি, তখনও দেখি তাই ঘটে। বা আমরা দেখি একটা হুলিয়া কবিতা কেন এত বিখ্যাত, নির্মলেন্দু গুণের হুলিয়া, একটা সাধারণ সাদামাটা বর্ণনা, কিন্তু কিন্তু বর্ণনার ভেতর দিয়ে ওখানে একটা পরিভ্রমণ আছে, একটি চরিত্রকে নিয়ে কবির যে নির্মাণ, সেই চরিত্রটি আর সকলের মতোই, কিন্তু সেই চরিত্রটি যোদ্ধা, জীবন যোদ্ধা, তিনি নিজে এবং তিনি দেশের জন্য যোদ্ধা। এই হুলিয়া কবিতাটি কবিতা হয়ে ওঠে বর্ণনামূলক একটি ঘটনা বা একজনের একটা গল্প। সেটা কখন কবিতা হয়ে ওঠে? যখন অতিবাস্তব থেকে আবার একটু পরাবাস্তবের দিকে। পরাবাস্তবতার দিকে চলে যায়, তখনই সেটা হয়ে ওঠে। ব্যাপার হচ্ছে কিরকম, আপনারা অন্যভাবে নেবেন না। ধরুন বাড়িতে আমরা সবাই খিচুড়ি রান্না করে তো খেতেই পাই, মানে খাই তো, কিন্তু যে মুহূর্তে ধরা যাক কোনো একটা, এই আমাদের এলাকায় বলে মৎসব, মানে আচ্ছা। মহা উৎসব থেকে তদ্ভব আচ্ছা। হতে হতে মৎসব, এই মৎসবে যখন কলা পাতায় এক পংক্তিতে বসে পংক্তি ভোজন করি, আমরা খিচুড়ি খাই, দেখা যায় একটু মোটা চালেরই খিচুড়ি, বা একটু ছোলার ডাল, বা অনেক সময় মটর ডাল, খেসারি ডালও দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা একটা অমৃত হয়ে ওঠে। একটু সংযোজন করি দাদা, হ্যাঁ, আপনি আবার এমন একটা জায়গায় নিয়ে গেলেন। শৈশবে আসলে এই সুযোগটা অনেকের হয়নি, আমাদের জেনারেশনের অনেকের হয়েছে। আপনিও ছিলেন গ্রামে, আপনি দেখেছেন ফরিদপুর অঞ্চলে কলা পাতায় সেই বৈঠক বলা হয় বা যেটাকে আপনি বলেন পংক্তি,
আহ, তো সেখানে একদম সারি করে, এবং বেশিরভাগ সময় দেখা যায় হতো হয় পিঁড়ি দেয়া হতো, ইদানিং দেয়া হয় কিন্তু সেই কলা পাতা এখন আর নেই। এখন দেখা যাচ্ছে যে ওই ভাড়া করা কমিউনিটি সেন্টারের প্লেট দেয়া হয়। এখন তো আবার ওয়ান টাইম প্লেট পাওয়া যায়, সেই স্বাদটা পায় না। তো যেটা বলছিলাম যে এই যে বিভিন্ন শ্রাদ্ধ বাড়িতে বা যদি কোনো একটা বৈষ্ণব সভা হতো, সেই বৈষ্ণব সভায় বা একটা নামযজ্ঞ হচ্ছে, তারপরে যে খিচুড়িটা দেয়া হতো, দাদা বাসায় এত খিচুড়ি খেয়েছি, ঢাকার বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে এত ভালো ভালো সেই বিরিয়ানি হাউসটাও যে খিচুড়ি খেয়েছি, ওই স্বাদটা দাদা আর কোথাও পাই না, সেই হ্যাঁ, কলা পাতায় ওই স্বাদটা ওই পাওয়া কথাটা যায় না। বলবার জন্যেই আমি এই গল্পটা বলছিলাম। অর্থাৎ আমরা আহ, একলা খাওয়া বাড়িতে, সেটা যতই স্বাদযুক্ত হোক, মশলাযুক্ত হোক, এবং একলা পড়া কবিতা, একলা খাওয়া খিচুড়ি এবং একলা পড়া কবিতা দুটোই শিল্প নয়। এই জন্যই আমরা আবৃত্তি করি। যখন সকলে মিলে খিচুড়ি খাই, সেটা প্রসাদ হয়ে যায়, অমৃত হয়ে যায়। যখন সকলের সামনে এসে আমার অন্তর্গত উপলব্ধির কথা প্রকাশ করি, যখন কবিতাকে আশ্রয় করে আমাকে অনুবাদ করে সকলের সামনে তুলে ধরি, আর সেটা যদি যথার্থ আবেগ, বোধ সবকিছু পেয়ে যায়, তাহলেই তাহলেই কিন্তু সেটা আবৃত্তি হয়ে ওঠে। নইলে আমার একলা একার যে যাপন, সেই যাপনের মধ্যে কিন্তু সবসময় শিল্প থাকে না। তাহলে শিল্পের কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে আমরা কিন্তু তাকে আটকে রাখতে পারি না। আমি কি তাহলে আবার কবিতায় যাব? হ্যাঁ, হ্যাঁ দাদা, একটা কবিতা শুনি। এত অল্প সময়ের জন্য আপনাকে পেয়েছি আসলে। আপনার সাথে, আপনি এমন একটা মানুষ, যখনই আপনার সহজ মানুষ অনুষ্ঠানটা দেখি, খুব লোভ লাগে যে না এই লোকটার সাথে, এই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ আড্ডা হয়ে যায় আপনার সাথে, আসলে আড্ডা হয়ে যায়, মন্তব্য করি, আপনি আবার সেগুলোকে অন স্ক্রিনে দেন, মাঝে মধ্যে আবার সেগুলো বলেন, ভালোই লাগে। আর সেই মানুষটাকে চাক্ষুষ সামনাসামনি তার সাথে কথা বলতে পারাটা ভিতরে একটা আলোড়ন কাজ করে। এবং আপনি জানেন কিনা জানি না যে আপনার বাংলাদেশে এবং সারা বিশ্বে, আপনি বুঝেন অবশ্যই এটা, যে আপনার প্রচুর ভক্ত রয়েছে, এবং তারা কিন্তু আপনার কথার ভক্ত। কারণ আপনি যে সহজিয়া একটা জায়গায় পৌঁছে গিয়েছেন, সেই মনের মানুষের কথা যদি বলি, যে মনের মানুষ হতে পারা আর সেই পরমেশ্বরকে উপলব্ধি করার যে জায়গাটায়, সেটা তো আসলে একটা মাধ্যম দরকার। আপনার কথায় কিন্তু সেই যোগ সাধনাটা পাই। মনে হয় যে ওই কথার বাণী শুনে শুনে নিজেকে যদি আরেকটু শানিত করা যায়, নিজের অনুভূতির জায়গাগুলোকে আরেকটু প্রখর করা যায়, তাহলে হয়তো মুক্তি মিলবে। আর স্থিরতা জীবনে খুব জরুরি। আপনাকে আমি দেখেছি দীর্ঘদিন ধরেই, আপনি অনেক স্থির একটা মানুষ, এবং আপনি যা বলেন, যা অনুভব করেন, তাই ব্যক্ত করেন নিজের মতন করে, কাউকে অনুকরণ করে নয়, কাউকে অনুসরণ করে নয়। একটা নিজের জগতে আপনি আছেন, এবং আপনার এই জীবন আচরণ এবং আপনার অভিব্যক্তি সবকিছুর মধ্যেই একটা মহাবিষ্টতা কিন্তু আমার মতন আপনার অনেক ভক্তরা রয়েছে, তারা কিন্তু খুঁজে পায়, এবং সেখান থেকে প্রাণ নেয়, সেখান থেকে একটু বাতাস নেয়, একটু আলো নেয়, এবং সেটা থেকে হয়তো জীবনটা ধারণের পথটা, যেমন আপনি হয়তো বিভিন্ন জায়গায় শুনেছেন যে অনেক স্টোরি টেলাররা ছিল বিভিন্ন সময়, বিভিন্ন যুগে। সেই স্টোরি টেলারদের কাছে মানুষ কিন্তু যেত, তারা কিন্তু সেই গল্প সেটা হয়তো আয়োজন করে, সেটা হয়তো প্রদীপের আলোতে শুনতো। মানে ওটাই মনে হতো যেন জীবনের একটা চালিকা শক্তি ওখান থেকে নিচ্ছে। তো আপনার সাথে কথা বলতে গেলে এরকম ঘটনাই ঘটবে, ঘন্টা কোথা দিয়ে চলে যাবে টের পাওয়া যাবে না। তো আজকে এই অল্প পরিসরে আপনার একটু গানও কিন্তু শুনবো, সেটা কিন্তু আগেই আবদার করে রেখেছিলাম। কারণ আচ্ছা, আপনার অনুষ্ঠানে অনেকে আপনাকে অনুরোধ করে, আপনি মনের ভুলেও একটা গান কবিতা করেন না, আপনি খুব এড়িয়ে যান। আজকে আপনাকে ছাড়াছাড়ি নেই, আজকে আসলে কবিতা। আমি ঠিক গানের ওই আহ, অভ্যাসের মধ্যে, চর্চা বা সাধনার মধ্যে তো নেই, এই জন্য আমি একটু অপ্রস্তুত হয়ে যাই। আচ্ছা, আমি যেহেতু তুমি বলছো বারবার করে, আমার আহ, মনভাসীর টান বই থেকে আমি একটু গান এবং পাঠের মাঝামাঝি যাচ্ছি, কেমন? এটাকে আচ্ছা সঙ্গীত ভাববার কোনো কারণ নেই। আচ্ছা, আপাতত তাতেই চলবে দাদা। তোমাকে বলে রাখি যে মনভাসীর টান, এটা আমি কিন্তু ফ্রান্স প্রবাসী, আমি একজন বাধ্য ফ্রান্স প্রবাসী। এই ফ্রান্সে এসে আমি এই ভাষাটা পেয়েছি, এটা লোকভাষা। গতকাল আমাদের সহজ মানুষে এসেছিলেন শুভেন্দু মাইতি। তিনি বলা যায় যে তার সারা জীবন গানের সঙ্গে কুটুম্বিতা। এই মানুষটির সঙ্গে কাল একটা দারুণ
একটা আশ্রম হয়ে গেল, সহজ মানুষের আশ্রমে বসবাস হলো। তো ছিলাম, সারা রাতে ছিলাম আপনার আচ্ছা ওই আচ্ছা, অনুষ্ঠানটায়। বেশ একটা দীর্ঘ আসর ছিল। দীর্ঘ ছিল। তো আমি কালকে বেশ আমাদের পরিষ্কার হয়েছে যে লোকসঙ্গীত আর বাউল গানের মধ্যে পার্থক্যটা কোথায়। পার্থক্যটা। আমরা বাউল গানকে অনেক সময় লোকসঙ্গীতের সঙ্গে মিলিয়ে ফেলি, সেই জায়গায় কিন্তু পরিষ্কার হয়েছে। হ্যাঁ, আমার লোকভাষায় আমার কবিতা, কিন্তু আসলে এইগুলোকে বাউল গান যেহেতু নয়, কিন্তু আমি বলবো বাউল কবিতা। কেন সেখানে বলি, হ্যাঁ, যেমন আমাদের শুভেন্দুদা গতকাল পরিষ্কার করেছেন যে শ্রম সঙ্গীত, শ্রমের যে গান, শ্রমজীবী মানুষের যে গান, জীবন থেকে নেয়া যে গান, সেটাই লোকসঙ্গীত। সেটাকে আরো বিস্তারিতভাবে নানানভাবে ব্যাখ্যা দিয়ে বলা যায়। তো বাউল গান বা বাউল কবিতা কি, যা আসলে শ্রমের আরেকটু উপরে, অন্যদিক, আর একটু ঊর্ধ্বে। হ্যাঁ, আরেকটু ঊর্ধ্বে। কেবল শ্রমহীন যে তা নয়, কিন্তু এটা একটু শ্রম থেকে, যেমন ওই একটু ক্ষেতে, আধ্যাত্মের ব্যাপার আছে। হ্যাঁ, তুমি লক্ষ্য করেছো যে পাটের ক্ষেতে 3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে, পাট বোনার 3 সপ্তাহ পরে কিন্তু নিড়ানি দেয়া যায়, তার আগে কিন্তু নিড়ানি দেয়া যায় না। তো তখন দেখা যায় কি, এমনিতেও পাট বীজ যে বোনা হয়, তা হাতের মুঠোয় 1 মুঠ বীজ থাকে, আর একটা ছোট একটা ধামার মতো থাকে, এটা নিয়ে এরকম এইভাবে বুনে দেওয়া হয়। তো এই যে বুনে দেওয়া, হাতের আঙুল দিয়ে বীজ, ছোট ছোট বীজ বের হয়ে যায়, ঠিক মাপ মতো সারা ক্ষেতে ছড়িয়ে যায়। তাহলে একজন কৃষকের হাত কতটা পরিমাপযুক্ত। হ্যাঁ, তারপরেও দেখা যায় কি, যে ক্ষেতের মধ্যে একটু বীজ ঘন হয়ে গেছে, মানে অঙ্কুরিত যে পাটের চারা, সেটা একটু বেশি পড়েছে, তখন ওই নিড়ানি দিয়ে ওটাকে তারা, বের করে ফেলা হয়। হ্যাঁ, ফেলে দিতে হয়, মেরে ফেলতে হয়, এবং আগাছা তুলে দিতে হয়। তো ওই যে নিড়ানি দেওয়ার সময় কিন্তু গান হয়, কৃষকরা ওই নিড়ানি দিতে দিতে গান করেন, সেটা একরকম, মানে একটা গতি থাকে, ছন্দ একরকম থাকে। আবার যখন ধান খেতে নিড়ানি দেওয়া হয়, তখন কিন্তু তার গতিটা আরেকটু স্লোথ, আরেকটু কম, মধ্য গতির হয়। কিন্তু পাট খেতে হয় একটু দ্রুত গতির। দ্রুত। তার কারণ কারণ ধান খেতে একটু সতর্কতা লাগে। হ্যাঁ, সতর্কতা, একদম ঠিক সতর্কতা বলেছেন লাগে। প্রত্যয়। যে ধান খেতে এই ঘাস আর ধানের চেহারা দেখে একই রকম দেখতে। একই রকম মনে হয়, দৃষ্টিভ্রম হয়। তো এই এই যে পাল্টে যাওয়া, আবার ধরো যে যখন পাট ধোয়া হয়, তখন কিন্তু সেখানে এমফ্যাসিস বেশি পড়ে, হ্যাঁ, শাসা হ্যাঁ, অনেক জোর পড়ে। দিতে হয়। হ্যাঁ, তো যাই হোক, আমি আসছি এই, হ্যাঁ, যখন ওই পাট খেতে নিড়ানি দিতে দিতে হঠাৎ একটু বিড়ি খাওয়ার সময় হলো, হুকো খাওয়ার সময় হলো, তখন ওই আলের উপরে এসে দেখা গেল হঠাৎ করে একজন সুর বিজয় ধরে। বাবার গান করছে, হ্যাঁ। বা দেখা গেল লালনের গান করছে। গলাটা ছেড়ে দিয়ে, হ্যাঁ, গলাটা ছেড়ে দিয়ে। ছেড়ে দেয়। ওই কাজের মধ্যে যখন ছিল, ওটা ছিল লোকসঙ্গীত, আলের উপরে বসে যখন গাইছে, তখন সেটা হয়ে গেল বাউল গান। তখন কিন্তু অন্য চেতনায় চলে গেল। আমি জানি না যে, হ্যাঁ, একটু একটু আধ্যাত্মের সুখও কিন্তু সেখান থেকে হ্যাঁ নিয়ে হ্যাঁ নেয়। হ্যাঁ, একদম তাই, হ্যাঁ একটু মনে হয় কি যে পরিশ্রমের পরে যেটা হয়, একটু পরিশ্রান্ত থাকে তখন হ্যাঁ হ্যাঁ শরীরটা। আর তখন মনে হয় যেন শরীর থেকেই বোধহয় কোনো হরমোনাল ফ্লোই এরকম হয় যে তখন হ্যাঁ একটা হ্যাঁ, এটা আধ্যাত্ম নাড়া সুখের দেয়, দিকে নিয়ে আর যায়। অতিরিক্ত কিছু, হ্যাঁ, পেতে চায়। আচ্ছা, আমি একটা ছোট্ট আমার এই বাউল কবিতা, মানে মন ভাসির টান থেকে পড়ে শোনাচ্ছি, বা একটু সুর দিচ্ছি, কেমন? আচ্ছা। আমার হাতে বেড়ি, পায়ে বেড়ি, বেড়ি সারা অঙ্গ ভরি। আমার হাতে বেড়ি, পায়ে বেড়ি, বেড়ি সারা অঙ্গ ভরি। দড়াদড়ি বান্ধা পাঠাইছ তুমি, রূপের আলো ভরা জগতের বাড়ি, বাড়ি। আমার হাতে বেড়ি, পায়ে বেড়ি, বেড়ি সারা অঙ্গ ভরি। এত সুন্দর জগতের সামনে আমি কেমনে আন্ধা হয়ে থাকি, আমার হাতে বেড়ি। বিরাট একখান জগৎ দিলে যদি, ঘুমের বিছানা ঘর দিলা কেন মোদি। ঘর দিলে যদি খিল কপাটের, কিবা ছিল প্রয়োজন।
মানুষ জনমি দিলে যদি, দিলে কেন পাখির মতো মন, মন না দিলে তোমার কি ক্ষতি, মন না দিলে তোমার কি ক্ষতি, আমার হাতে বেড়ি পায়ে বেড়ি, বেড়ি সারা অঙ্গ ভরি, দড়াদড়ি বান্ধা তুমি পাঠাইছো জগতের বাড়ি। এরকম সব বাউল কবিতা আছে আমার এই বইয়ের মধ্যে। এগুলো আসলে খুব কম পড়া হয়েছে। এটা 2016-তে বইমেলায় প্রকাশিত। প্রথম এডিশন শেষ অবশ্য, কিন্তু এরপরে আর ছাপা হয়নি এই মন ভাসির টান বইটি। আপনার বইগুলো আমি যে কয়টা পড়েছি, আমার আপনার পড়া 8টা বই আমার সংগ্রহে রয়েছে। এবং আমি ভেবেছিলাম আজকে আসলে ইন্টারনেট এমন বিরক্ত করছিল প্রথম দিকে, আমি কানেকশনই পাচ্ছিলাম না, স্ট্রিমের লিঙ্ক পাচ্ছিলাম না। তো যেটা হয়েছে, আপনার বইগুলো যখন পড়ি, এটা আপনার সামনাসামনি একজন লেখককে বা একজন কবিকে সামনাসামনি পড়লে হয়তো কখনো কখনো ভালো লাগে, কিন্তু আপনার কাছে আসলে এভাবে সামনাসামনি বলেও আসলে মনের তৃপ্তিটা মিটবে না। যে পড়ে যে সুখটা পেয়েছি, যে একটা নেশার মতন লেগে যায়। কারণ হয় কি, তত্ত্বীয় জিনিস কিন্তু মানুষ সচরাচর পড়তে চায় না। আর আপনার আর আমার মধ্যে একটা বড় পার্থক্য যেটা, আপনি খুব স্থির মানুষ আর আমি ভীষণ রকমের অস্থির মানুষ। তো আমি আসলে মনোযোগ দিয়ে, আমাকে যদি কোনো লেখকের লেখা আমাকে মনোযোগ দিয়ে একটানা পড়াতে পারে, অবশ্যই সেই লেখকের বা সেই কবির বিশাল ক্রেডিট আছে। কারণ আমি খুব মানে চঞ্চল চিত্তের, আমি আসলে অত ধৈর্য দিয়ে পড়তে পারি না। কিন্তু আপনার এই তত্ত্বীয় লেখাগুলো আমি এত মন দিয়ে একটানে পড়ে ফেলি। আহ ওই আপনি যে মাঝে মধ্যে ফেসবুকেও লেখেন বিভিন্ন বিষয় নিয়ে, আমি কিন্তু এক নিঃশ্বাসে পড়ে ফেলি, এক টানে পড়ে ফেলি। এবং আমার কিন্তু খুব ভালো লাগে, মানে ওইটা আপনার ওই যোগ্যতাটা রয়েছে। তো দাদা, যেটা হয়েছে, আপনাকে তো খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। আমাদের যেহেতু সখানেক বন্ধু আছে আমার অনুনাদে, আপনি একটু ওদের সম্পর্কে, ওরা যেহেতু একদম ছোট, ওরা কিন্তু খুব ছোট, এবং আমি খুব লাকি যে আমার 100 জনের মধ্যে প্রায় 30 জন শিশু রয়েছে যারা এখন স্কুলে যায় না। আমি এই একটা জায়গায় অভিভাবকদের উপর খুব খুশি যে গোপালগঞ্জের মতো একটা জায়গায় অভিভাবকরা, বাচ্চারা এখনো স্কুলে যাচ্ছে না, তা সত্ত্বেও তাদেরকে আবৃত্তি শেখানোর জন্য বা সুন্দর করে কথা বলা শেখানোর জন্য তাদেরকে যে আমার এই অনুনাদে নিয়ে আসা হচ্ছে, এতে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। যে মানুষের মানসিক অবস্থা বা তাদের যে শিক্ষা চিন্তা, এটা কিন্তু পরিবর্তন আসছে, হয়তো একটু ধীর গতির, কিন্তু আসছে। আপনি যে শিক্ষা নিয়ে কথা বলেছেন, আমি ওই জায়গাগুলোতে যদি কোনোদিন আন্দোলনে থাকেন, আমাকে আপনার পাশে, আপনার পিছনে সব সময় পাবেন। কারণ ওই একই চেতনা আমি ধারণ করি। এবং আমি মাঝে মধ্যে এরকম কথাও বলে ফেলি যে আমাকে যদি বাংলাদেশের কখনো শিক্ষামন্ত্রী আমি হতে পারতাম, আমি প্রথম দিন এসে 3 মাসের জন্য সব প্রাইমারি স্কুল ছুটি দিয়ে দিতাম এবং বাচ্চাদেরকে 10টা মুভি দেখতে বলতাম এবং শিক্ষকদেরকে আজীবনের জন্য ছুটি দিয়ে দিতাম এবং বলতাম, আপনাদের জন্য যেটা আছে, আপনারা পেনশন, আপনাদের ইনক্রিমেন্ট, আপনাদের প্রমোশন, এগুলো টাইম মতন পাবেন, কিন্তু আর কোনোদিন স্কুলে আসতে হবে না আপনাদের। আমি সেই জায়গায় একদম ফ্রেশার কিছু ছেলে নিতাম, যারা কেবলই সদ্য গ্রাজুয়েট, এবং তাদেরকে, বা গ্রাজুয়েট না হলেও আমার চলতো, ওই ইন্টারমিডিয়েট পাস দিয়ে আমার চলতো প্রাইমারি। কিন্তু চৌকস হতে হবে, তাকে হতে হবে মাতৃভাষায় পারদর্শী, তাকে আন্তর্জাতিক ভাষায় পারদর্শী, কম্পিউটার স্কিল, এবং সে হেসে খেলে নেচে গেয়ে বাচ্চাদেরকে পাঠদান করতে পারে। তার হতে হবে চাইল্ড সাইকোলজি সম্পর্কে ওয়াকিবহাল, যাতে করে সে একটা বাচ্চা কোন দিকে যেতে চায় সেই দিকে তাকে নারিশ করতে পারবে। যেটা হয়, আপনি যেটা দেখেন এখন ফ্রান্সে বা ইউরোপের স্কুলগুলোতে যেটা হয়, যে তাদের পরীক্ষা ভীতি নামক কিছু নেই। তো এই কাজগুলো, আপনি যে চিন্তাগুলো করেন, আপনার এই চিন্তার, আপনার অনেক সুবিধা আছে, এই চিন্তার সহযাত্রী রয়েছে, পাবেন। তো সেই কথা না, আমি আসলে একটু যেতে চাচ্ছি যে স্পেসিফিকলি আমাদের যে শিশুরা আসে, ওরা কিন্তু অনেকে খুব ভালো কবিতা করে এবং ভালোই লাগে ওদের কবিতা শুনতে। আমার ওই সময়গুলো ভালো কাটে যে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে, ঢাকার কর্পোরেট লাইফ ছেড়ে দিয়ে আমি গোপালগঞ্জে এসে এই শিশুদের সান্নিধ্যে এক ধরনের প্রাণ পাচ্ছি। হ্যাঁ, হয়, প্রবলেম হয়, যেটা হচ্ছে পরিবার থেকে বা পরিপার্শ্ব থেকে, যে এটাকে এক ধরনের পাগলামি হিসাবে অনেকে ট্রিট করে। কিন্তু আমি অনেক চ্যালেঞ্জ নিয়েছি, 5 বছরে তার কিছু সফলতাও আমার এসেছে এবং এখন আবার সবাই মেনে নিচ্ছে, একটু অ্যাকাস্টমড হয়ে গিয়েছে। তো আপনি আমাদের এই শিশুদের জন্য একটু সংক্ষিপ্ত, যেহেতু আপনার হাতে সময় খুব কম, আপনি যদি ওদেরকে একটু বলেন যে ওরা এই আবৃত্তি চর্চা প্রাথমিকভাবে কিভাবে করবে এবং কিভাবে তারা আবৃত্তির জায়গায় একটু সাবলীল হতে পারবে।
হ্যাঁ, আমাকে একটু পর্দায় একটু ছোট করে রাখো, মানে তোমার জায়গায় আমাকে আনো, তারপরে একটু আমাকে ডাক টিকিট আকারে রাখো। আমি আচ্ছা আমার যে একটা বই আছে, এই বইটি আবৃত্তি আচ্ছা না, ওখানে, হ্যাঁ, আচ্ছা। বইটা নিয়ে নি আমি একটু হাতে। হ্যাঁ, আমার একটা বই আছে, এটা আমার বই বললে ভুল হবে, আসলে এই বইটি আবৃত্তির। আহ, এই বইয়ের মধ্যে ছোটদের জন্য মানে আকারটাই এরকম যে শিশুরা যেন এই বইটা নিয়ে আবৃত্তি শেখার ব্যাপারে একটু অনুপ্রাণিত হতে পারে, তারা যেন একটু মজা পায় আর কি, মানে আনন্দ পেতে হবে। তো তো এখানে একটুখানি আমার ভাবনায় কিছুটা পরিবর্তন এসেছে, সেখানে হলো যে আমাদের দেশে শিশুদের স্কুলে পাঠালে, আমি বলছি আহ, জেলা শহর উপজেলা বা একটু নাগরিক জীবন, যারা একটু মানে নগর জীবনে অভ্যস্ত হতে চান, আসলে তো আমাদের দেশের মূল সমস্যাটা এটাই যে বেশিরভাগ মানুষ শিক্ষার সঙ্গে গ্রাম ত্যাগের একটা সম্পর্ক তৈরি করে নেয়, যে আমি শিক্ষিত হলেই আমি মাঠ ত্যাগ করব এবং গ্রাম ত্যাগ করব। এটাই হলো শিক্ষার মূল মানে উদ্দেশ্য, যে আমি আমার গ্রামে থাকবো না, বাড়িতে থাকবো না, এবং আমি আর মাঠে কাজ করব না, এবং আমি আর মাটিতে হাত দেব না। এই জায়গায় আমাদের বড় পরিবর্তন আনা দরকার। আর বাচ্চাদের আবৃত্তি তো আলাদা করে কেন আমাদের দেশে শেখাতে হয়, কারণ হচ্ছে যে স্কুলে আবৃত্তি হয় না। ফ্রান্সে কিন্তু যেটা হয়, বাচ্চাদেরকে ওই খেলা পড়া মানে লেখাপড়াটা অনেক পরে গিয়ে, আগে হলো খেলা। এই খেলতে খেলা খেলতেই তারা ছড়া শেখে, অনেক কিছু, অনেক কাজ শেখে। যেমন আমাদের শিশুরা বিশেষ করে যদি কোনো অফিসার বা কোনো ব্যবসায়ী, যে সচ্ছল পরিবার হলেই বাচ্চাদের হয় কি, হাত পা তুলতুলে করে রাখে। মানে একটা যেমন পাখির ডানা এটা শক্ত হলেই পক্ষীমাতা কিন্তু আর সেই ছানাকে দেখে না, যে এবার তোমার জীবন তোমার। কিন্তু যতক্ষণ ওরে পর্যন্ত উড়াল না শিখছে, ততক্ষণ পর্যন্ত পাখি তার এই ছানার জন্য কিন্তু আধার নিয়ে আসে, আধারটা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তো এখন যেটা হয় যে আমাদের দেশের বেশিরভাগ সচ্ছল বা মৃদু সচ্ছলতা যুক্ত পরিবারগুলোতে মা বাবারা কি করে, ওই পক্ষী মাতা পক্ষী পিতার মতো মানে মুখের মধ্যে আধার না আধার ঢুকিয়ে দেয়, মানে আধার। অন্ধকার ঢুকিয়ে দেয়। সবকিছু তোমার জগতের কোনো আলো দেখার দরকার নেই, আমি যা বুঝি তাই তোমার মুখের মধ্যে ঢুকিয়ে দেবো, তোমার চোখের মধ্যে ঢুকিয়ে দেবো, তোমার শ্রবণে ঢুকিয়ে দেবো। তুমি অন্ধ হও, বধির হও, জগৎকে তুমি দেখো না, জগতের আলো থেকে তুমি বঞ্চিত থাকো। আমি যে যতটুকু আলো দেখবো ততটুকু আলোই তুমি দেখবে, যতটুকু অন্ধকার আমি দেখাতে চাই ততটুকুই তুমি দেখবে। এই যে ব্যাপারগুলো হয়, এবং শিশুদেরকে একেবারে এক গ্লাস জল ভরে খাবার সুযোগ দেয় না। তাতে কি হয়, শিশু হচ্ছে একটা কলের মানুষ, মানে তার কোনো কর্মশক্তি নেই, বিশ্বাস তৈরি হচ্ছে না, সে নিজে হাঁটতে পারে না, মানে বড় জোর 100 মিটার হাঁটার পরেই তাকে মানে রিক্সায় করে নিয়ে যাওয়া হয়, তো 1 কিলোমিটার তো প্রশ্নই আসে না, তাকে মাটিতে পা রাখতে দেওয়া হয় না, তাকে নিজে নিজে বিছানা করতে দেওয়া হয় না, নিজে নিজে খেতে দেওয়া হয় না। তার মানে একটা সারাক্ষণ ওই পাখির ছানায়, মানে ওই ডানাহীন পাখির ছানা করে রাখা হয় শিশুদেরকে। এবং শুধু তাই না দাদা, যেটা করা হয় সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা হচ্ছে, আমি আসলে মফস্বলে এসে আরো বেশি শঙ্কিত। আমি ঢাকায় যে সব পরিবেশে যেরকম ছিলাম, আমি মফস্বলের শিক্ষা ব্যবস্থা বা অভিভাবকদের যে শিক্ষা চিন্তা, এটা দেখে আমি রীতিমতো আতঙ্কিত যে তারা কোচিং নির্ভর এবং প্রাইভেট টিউটর নির্ভর এতটাই। আমার বাচ্চাদের কিন্তু বাসায় প্রাইভেট টিউটর এই 5 মাস ধরে নেই। করোনাকালীন সময় আমি কোনো একটা করে টিউটর রাখি, কিন্তু আমি নিজে দেখেছি যে গোপালগঞ্জ শহরেও একটা বাচ্চার পিছনে 8 জন টিউটর, এবং সে পরে কিন্তু মাত্র ক্লাস 5-এ। মানে তাকে পাঠদানটাও যে সে নিজে নিজে করবে, যে সে তার পাঠ্য বই থেকে নিজে রস আস্বাদন করবে বা নিজের কিছু সৃজন করবে। বাংলাদেশে একটা আপনি জানেন বোধহয় যে এখানে ইদানিং যেটা বলা হয় সৃজনশীল শিক্ষা, এই সৃজনশীল শিক্ষাটাকে আরো এতটা গাইড নির্ভর করা হয়েছে যে সৃজনশীলতাও এখন মুখস্থ করা লাগছে। তাহলে সেটার সৃজনশীলতাটা কোথায় রইল? তো তাদেরকে আসলে ওই আপনি যেটা বলেছেন ওইটা কি একটা, আমি একটু অশ্লীল ভাবেই বলি,
যেটা হচ্ছে ফার্মের মুরগি বানিয়ে রাখা, যে ফার্মের মুরগি যেরকম ওগুলা খালি মাংসই হয়, গায়ে উঠতে পারে না, গায়ে পশম পর্যন্ত নেই, এবং শুধু মাংসই হচ্ছে, এবং সেগুলো কিন্তু খুব নাজুক, তাদের কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করা হচ্ছে। তো ওদের অবস্থাটা আসলে তাই হচ্ছে। আচ্ছা দাদা, আমরা ওই আপনার ওই খাতগুলোতে যাবো, আবৃত্তি আচ্ছা, সংক্রান্ত। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাচ্চারা বিশেষ করে 12 বছর বয়স পর্যন্ত আমার কাছে নতুন করে মনে হওয়া, এটা আমি দেশে থাকতে আমার এটা মনে হয়নি বলে আমি দুঃখিত। আমার কাছে যেটা এখন মনে হচ্ছে যে শিশুরা আবৃত্তি করবে, আবৃত্তি শিখবে, কিন্তু সেই শেখাটা যেন অনুষ্ঠানমুখী না হয়, শুধু অনুষ্ঠানমুখী নয়। আচ্ছা, কিভাবে শিখবে, কিভাবে করবে? খেলতে খেলতে, দৌড়াতে দৌড়াতে, ব্যায়াম করতে করতে, নাচতে নাচতে, মানে এই কবিতা বলাটা যেন একটা অভ্যাসবশত হয়ে যায়। আর হচ্ছে এখন যেমন হয় যে বাচ্চাদেরকে বলা হয় আস্তে আস্তে, এরকম চুপ করে দেয়া হচ্ছে, গলা খুলতে দেয়া হচ্ছে না। তাহলে প্রজেকশন বাড়বে কি করে, ভোকাল রেঞ্জ বাড়বে কি করে? আমরা কি করতাম, মানে রান্না হতো বড়, মানে রান্নাঘর আর বড় ঘর, এটা নিশ্চয়ই মানে সারা দেশে বিশেষ করে ফরিদপুর যশোর অঞ্চল এসব এলাকায় সবাই জানে। এই শব্দ রান্নাঘর এবং বড় ঘরের মাঝখানে 1 উঠোন দূরত্ব থাকে। তো আমরা বড় ঘরের বারান্দায় বসে পড়তাম, আর রান্নাঘরে মা রান্না করত, তো মা পাহারা দিত আমরা পড়ছি কিনা, তার মানে আমাকে শুনতে, চিৎকার করে, সাউন্ড শুনতে হবে। হ্যাঁ, ওই সাউন্ড, ওই প্রজেকশন কিন্তু তখনই তৈরি হয়ে গেছে। আর স্কুলে আমাদেরকে পড়া ধরা হতো যে বল, হ্যাঁ এবং কবিতা কিন্তু মুখস্থ করা হতো, কবিতা হ্যাঁ, মুখস্থ কবিতা ধরতো আমাদের মুখস্থ সময় করা হতো। শিক্ষকরা। তারপরে আমাদের একজন প্রধান শিক্ষক ছিলেন, আমি অদ্ভুত, মানে এখন মনে হয় যে আহা, এগুলো তো আগে বুঝিনি। তিনি কিন্তু আমাদেরকে ছড়া শেখাতেন হাততালি দিয়ে, তালে তালে। এই হাততালি দিয়ে, তখন এটা বুঝতাম না। আবার অনেকে বলতো যে পাগল স্যার, হাততালি দিয়ে কবিতা শেখায়। তা আসলে সেটা যে আবৃত্তি শেখার ব্যাপারটা ছিল, ওটাই ছিল, এটা আমরা বুঝতে পারি না। যেটা দরকার, আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, শিশুদের সঙ্গে কাজ করতে পারলে আমি তো ধন্য হয়ে যেতাম। আমাকে শিশুরা খুব পছন্দ করে, এমনিতে ব্যক্তিগতভাবে পছন্দ করে না, আবৃত্তি যখন শেখাতে যেতাম বা আবৃত্তি নিয়ে কাজ করতাম, তখন কিন্তু শিশুরা হাসতে হাসতে গড়াগড়ি দিত। হ্যাঁ, তো সেটা কেন? তার কারণ এই যে আমাদের আহ ভিতরে যে বাক প্রত্যঙ্গ আছে, এটা যখন স্লো মোশনে যায় তখন তো মুখ টুক একটু বিকৃত হয়ে যায়, অন্যরকম লাগে শুনতে। যেমন ধরা যাক যে আমি এই যে ই বলতে গেলে ই বিবৃত হয়ে যাচ্ছে। এখন এই আমরা যেটা অনার্স মাস্টার্স বাংলায় পড়তে গিয়ে শিখেছি, সংবৃত, অর্ধবিবৃত, বিবৃত, তো সেইগুলো কিন্তু আমি একেবারে ক্লাস 1-2 বাচ্চারা, তারা ওই হাসতে হাসতে খেলতে খেলতে শিখে গেছে যে কোনটা সংবৃত, কোনটা অসংবৃত, কোনটা বিবৃত, এরকম আর কি। তো যেমন ই বলতে গেলে বিবৃত হয়, তার মানে ঠোঁট একটু এদিকে চলে যাবে। ওদেরকে বিশেষ করে আমার রাজবাড়ির কথা খুব মনে পড়ে, খুলনার কথা মনে পড়ে, ফেনীতে যেতাম পূবালী সাংস্কৃতিক কেন্দ্রে, সেখানেও এরকম বাচ্চাদের শেখাতাম ইকড়ি মিকড়ি চাম চিকড়ি, মানে ওই রকম ভাবে, এবং ভেংচি কেটে, এই আসো আসো সামনে আসো। একটা বাচ্চা দেখা গেলো লজ্জা পেয়ে একটু বসে রয়েছে, আমি বললাম সামনে আসো, ইকড়ি মিকড়ি চাম চিকড়ি এরকম করে বলো। ও বাবা, সঙ্গে সঙ্গে তো খুব মজা পেত। মজা পেয়ে এইবার দেখো, আমি তখন আবার মাঝে মাঝে একটু আয়না নিয়ে যেতাম, গ্লাসে দেখাতাম, এইবার তুমি দেখো তোমাকে কেমন লাগছে, তাহলে এইভাবে তোমাকে বলতে হবে। হুম, ইকড়ি মিকড়ি চাম চিকড়ি, চাম কাটে মজুমদার, হ্যাঁ, এরকম করে করে ছড়া শেখানোর পরে এর পরে গিয়ে বলতাম যে দেখো, যে ইকড়ি যে বলছি, ই, এটা বেশি করে কানে লাগছে, ইক রি, আবার দেখো র আছে, এটা এটা কিন্তু ইকরি না, এটা আবার আমরা বলবো যে ডয়ে শূন্য র, তাও বলবো না, বলবো র। এইভাবে শেখো তাহলে। আর এগুলোকে কি বলে? তখন আমি বলতাম যে ঠিক আছে, এই যে দেখো একটা কাঁঠাল, কাঁঠাল দেখা যাচ্ছে ওই জানালা পাশ দিয়ে, দেখো একটা কাঁঠাল গাছ, তো এই কাঁঠাল, কাঁঠালের মধ্যে কি কি আছে? বলে যে হ্যাঁ, কাঁঠালের মধ্যে, হ্যাঁ, কাঁঠাল বিচি আছে, কাঁঠাল ইচড় খাওয়া যায়, পাকা কাঁঠাল খাওয়া যায়, আবার যেটুকু খাওয়া যায় না সেটুকু আবার গরু ছাগলকে দেয়া যায়। ওরাই বলে দিত। তো ওরা চিন্তা করে করে, ঠিক আছে, একজন দেখা গেল দুটো বাক্য বলে শেষ হয়ে গেছে, ও আর বলতে পারছে না, আর একজন বললো না আমি বলবো, আমি বলতে পারি এটা।
তারপরে সে আবার বলল যে না, কাঁঠালের বিচি তো ওটা মা ফেলে দেয় না, ওটা শুকিয়ে রাখে, তারপরে সেটা আবার আমরা বৃষ্টি এলে ভেজে মা ভেজে দেয়, সেটা আমরা খাই। আরেকজন বলল হ্যাঁ, ওটা তো আমাদের রান্না করে খায়, ওটা ভাতের মধ্যেও দেওয়া হয়। এরকম করে বলা হলো। তখন আমি বললাম, এই যে দেখো, তোমরা যে বলছো না যে ভাতের মধ্যে দেয়া যায়, আবার রান্না করে খাওয়া যায়, তাহলে যেটা রান্না করে খাওয়া যায় সেটাকে কি বলে জানো? ওই তরকারিটাকে বলা হয় ব্যঞ্জন। এই দেখো, ইকড়ি, এই হচ্ছে কি, এটা শুধু একটা কাঁঠালের রোয়া। ওটা শুধু পাকা কাঁঠালের রোয়াটা তুমি মুখের মধ্যে দেবে, টপ করে খেয়ে ফেলবে। কিন্তু তখন যদি তোমাকে এঁচোড় খেতে হয়, তখন কি করতে হবে? রান্না করতে হবে, ভালো করে কুটতে হবে, ওর মধ্যে যে কাঁচা ভুতিগুলো ফেলে দিতে হবে, এত সব কাণ্ড করে তারপরে তুমি একটা কাঁঠালের এঁচোড় খেতে পাবে। তার মানে ওটা হচ্ছে তরকারি। তাহলে যেটা সহজেই আমরা বলতে পারি, উচ্চারণ করতে পারি, অ, আ, ই, উ, এ, ও, এই দেখো সহজেই বলতে পারছি। কিন্তু যখনই আমরা ইকড়ি মিকড়ি বলছি, তখন দেখো কেমন লাগছে। বা যখন আমরা বলছি যে ধান, এ বাবা, তখন একেবারে কেমন করে ধ ধাক্কা লাগলো। এরকম করে খুব মজা করে ওদের সঙ্গে অনেক কাজ করেছি। এই জন্য আমার কাছে যেটা মনে হয়, যারা শিশুদের নিয়ে কাজ করতে চায়, তাদের আগে হচ্ছে শিশুদের মনস্তত্ত্বটা বুঝতে হবে। ওটা না বুঝে কিন্তু ওদের সঙ্গে কাজ করার ডিল অধিকার করা যাবে না। না, এবং ডিল করা যায় না তো দাদা। না, যেটা না। হয় যে আপনাকে আমি বলি যে আমার এখানে এই যে আপনি যে চর্চার কথা, ওদের কিন্তু আমি ওইটা কি একবারে যদি মিয়াও বলি, হ্যাঁ, মিয়াও, হ্যাঁ, টোটালটা কিন্তু হয়ে যাচ্ছে। আবার ওই অ আ এ ই ও এ, এগুলো কিন্তু ওরা ওই যে জিভ দিয়ে নাক ছোঁয়া, জিভ দিয়ে এখানে ছোঁয়া, চোয়ালের ব্যায়াম, সেখানে ভেঙচি কেটে চোয়ালটাকে সামনে এনে ওরা কিন্তু আমার সাথে এই মজাটা পায় যখন আমি ওদের মতন করে মিশি। ওই কারণে কিন্তু ওরা আমার কাছে আসে। এবং আমি খুব ধন্য যে এতগুলো বাচ্চা আসে, শখানেকের 108 জন আসে এখন। তো গত 4-5 মাস ধরে পাচ্ছি না। তো ওদের নিয়ে কিন্তু খুব ভালোই একটা সময় কাটে। এবং আপনি যে কথাটা বললেন, আসলে চাইল্ড সাইকোলজি এটা জানা খুব জরুরি শিশুদের নিয়ে ডিল করতে গেলে। এটা ছাড়া কিন্তু করা যায় না, কারণ ওদের মনস্তত্ত্ব কিন্তু আমাদের মতন না। আমরা যেমন একটা স্থির জায়গায় আসি, ওরা কিন্তু এক একজন এক এক রকম, এবং হুম। ওদেরকে ওইভাবে করে বুঝতে হয়। তো দাদা, আপনার হ্যাঁ, সাথে তো আমাকে একটু ছাড়তে আপনাকে হবে ছেড়ে আপনার আপনাকে মতো। আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ আপনার এরপরেই লাইভ আছে। তো ছাড়ার আগে আরেকটু আবদার রাখবো, সেটা হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে রয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কোনো মন্তব্য করতে পারিনি, তারপরও 90 মিনিট কোথা দিয়ে চলে গিয়েছে। দাদার আবার এর পরে নিজের লাইভ আছে, এবং দাদা হয়তো একটু দাদাকে তো এত কষ্টও দেওয়া যাবে না। কিন্তু দাদা, আপনার যাব আপনার একটা কবিতা শুনতে শুনতে, ছোট্ট করে হলেও একটা কবিতা পড়বেন আপনি, আর আমরা শেষ করে দিব। আর আপনাকে নিমন্ত্রণ জানিয়ে রাখি আগে থেকে, কোনো একদিন আর একটু দীর্ঘ সময় ধরে আমার শিশুদের জন্য হলেও অন্তত আপনি একটু আসবেন আমাদের কাছে। আর বাংলাদেশে যদি কখনো আসা হয় আপনার বিভিন্ন অকেশনে, অবশ্যই গোপালগঞ্জে আপনার নিমন্ত্রণ রইল। আমার শিশুদের সাথে, আমার সাথে না হোক, আমার শিশুদের সাথে, অনুনাদের শিশুদের সাথে আপনি 1 ঘন্টা হলেও কাটিয়ে যাবেন। এই নিমন্ত্রণ রইল দাদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পাখি বাগান ভালো থাকুক, আপনার ফ্রান্সের জীবন আরো স্বাচ্ছন্দ্যময় হোক। আর বাংলা ভাষাকে নিয়ে আপনি সেই সুদূর প্রবাসে বসে যা করছেন, আমরা বাংলাদেশে থেকেও তার ধার কাছে কিছুই করতে পারছি না। এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলেই হয়তো আমরা আরো দীর্ঘ পথ পাড়ি দিতে পারবো এই আবৃত্তির বা কথা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে, এবং আপনার কাছ থেকে আরো অনেক কিছু পাবো। তো আপনি আপনার যদি শেষে আরো কিছু কথা থাকে সেটা বলে একটা কবিতা আর পড়তে বলতে। মানে বলবার তো অনেক কিছুই রয়েছে, কিন্তু মানে সময় যেহেতু সময় খুব স্বল্প। কম, আহ, সহজ মানুষের পর্ব শুরু হবে আর 0.5 ঘন্টা পরেই। একটা প্রস্তুতিরও ব্যাপার থাকে, টেকনিক্যালি অনেক কিছুই করবার থাকে। তো আজ এমন একজন শিল্পী আসবেন, যার গানের ভক্ত আমি। প্রমোদ দা খুব নিভৃতচারী, প্রমোদ দত্ত। তিনি বলা হয় যেন, মানে মনে হয় যে রবীন্দ্রনাথের গানের জন্যই যেন তার কণ্ঠটা, কিন্তু তিনি আবার মানে অসাধারণ, মানে তার আধুনিক গানের কণ্ঠ, এবং তিনি একজন সুরকার। যাক, আমি মমতাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি কানাডার টরন্টো থেকে আমাকে তোমার সঙ্গে যোগাযোগটা করে দিয়েছে, এই সংযোগটা ঘটিয়ে দিয়েছে, এই সাঁকোর কাজটা হয়ে গেছে মানে এত দূর থেকে। না, মানে আমি ওর তুমি কাছে খুব কৃতজ্ঞ। সে আমার দীর্ঘদিনের সহকর্মী এবং বন্ধু মানুষ। আমি তার কাছে অনেক কৃতজ্ঞ, এবং অন্তর্জালে অনুনাদকে সফল করার জন্য সে অনবরতই চেষ্টা করে যাচ্ছে সেই সুদূর কানাডা থেকে। আমি এই করোনা কালে সহজ মানুষের মাধ্যমে আহ, যাদেরকে পেয়েছি,
তাদের কাছে আমি আসলে ঋণী হয়ে রইলাম। মানে তাদের মধ্যে অন্যতমা হচ্ছেন মমতা। তিনি যেমন একজন আহ, শিল্পী, অর্থাৎ কণ্ঠসঙ্গীতে আমরা বলতে পারি যে এই সময়ে খুব ভরসার একটি জায়গা, একটা আস্থার সঙ্গে মমতা আপা আছেন তো, রবিদাস হ্যাঁ, শিশু আমাদের সাথে রয়েছেন, প্রথম থেকেই রয়েছেন। কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, বলতে বলতে ধ্রুপপদ মিউজিক, মমতা। না, সে আগে করেই ছিল আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, সামনে যেহেতু রয়েছেন আর মানে বেশি কিছু না বলি তাহলে। তো যাই হোক, সত্যি একটা মানে নতুন একটা ভরসার জায়গা নয়, অনেক দিনের, কিন্তু নতুন করে সংযোগটা হয়েছে মমতা, রকিবা খান, লুবা এদের সঙ্গে, এবং সুকান্ত, অভিজিৎ। আমি ওদের গান শুনে এবং তাদের শুধু গান নয়, গান নিয়ে তাদের যে ভাবনা এবং জীবনের যে ভাবনা, এই সব কিছুর সঙ্গে আজ আবার তুমি যুক্ত হলে, এটা একটা আমার মনে হলো যেন আরো দায়িত্ব বাড়লো এবং ভালোবাসার ক্ষেত্র আরো বাড়লো। আপনার আমি দায়িত্ব বেড়েছে দাদা, অনেক দায়িত্ব বেড়েছে আমাদের এই অনুনাদকে নিয়ে। আপনি শুধু সুদূর প্রান্তে থাকলেও আপনাকে আমরা সংযুক্ত করব। আমার শিশুদের দায়িত্ব অনেকটা আপনার নিতে হবে, যেহেতু আপনি শিশু প্রেমী একজন মানুষ, এবং দায়িত্ব আপনার অবশ্যই বেড়েছে। ঠিক আছে, এটা আমি আপনাকে ওদেরকে বলে নিয়ে দিলাম। মাঝে মাঝে আর একটা ব্যাপার হচ্ছে যে যে যেখানেই থাকুক, শিশুরা যেন অন্তত 7 বছর বয়সের মধ্যে সাঁতার শেখে। আমরা জানি না কিভাবে সাঁতার আবার শিখতে হয়, এটা আমি জানতাম না। কিন্তু আমি বলি যে সত্যি আমাদের দেশে এখন এটা জরুরি হয়ে পড়েছে। অনেক বাচ্চাই কিন্তু সাঁতার শেখে না বা তার পরিবার থেকে শেখানো হয় না। সাঁতার শেখানো খুব জরুরি, দরকার। আর একই সঙ্গে অন্তত বাংলার যে ক্রীড়া, ফুটবল নয়, হাডুডু, কানামাছি, দাঁড়িয়া বান্দা এগুলোর, এই খেলাগুলোর সঙ্গে যেন আমাদের একটু যোগাযোগ। সম্পর্ক থাকে। তা না হলে কিন্তু এই শরীরের যে অস্থি অস্থি কিন্তু শক্ত হবে না। আচ্ছা, আমি শেষ করি, হ্যাঁ। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। আমি এই নদী নিয়ে এত কথা বলছিলাম, আমার একটি কবিতার নাম নদী মাতার জন্য প্রার্থনা। আমাদের তো আসলে নামের দিক থেকে কিছু নদ আছে, আড়িয়াল খাঁ, কপোতাক্ষ, কুমার নদ, ব্রহ্মপুত্র, কিন্তু বেশিরভাগই আসলে নদী। এবং গঙ্গা, গঙ্গা থেকেই গাং আমরা বলি। যাক, নদী মাতার জন্য প্রার্থনা, এই সব কবিতা আমার মূলত ফ্রান্সে এসে লেখা, কিন্তু দেশে থাকতেই আমার বেশিরভাগ কবিতা প্রকাশিত। আর ফ্রান্সে আসবার পরে আরো 4টি নতুন কবিতার বই প্রকাশিত। আমি শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন, এবং আপনারা যে এতক্ষণ ধরে আমার কথা শুনলেন এবং প্রদ্যোতের এই আহ, আয়োজনে আপনারা ছিলেন, সামিল হয়েছিলেন, সেজন্য অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। নদীর জলে জন্ম আমার, নদী মাতা, নদীর জলে বাস, জলের পাতায় হাওর নদী, বিল বাওড়ে চলি 12 মাস। জল ছাড়া যে জীবন মরণ চিন্তা আমার, আমি জলের দাস। আমি চাই না রেলের গাড়ি, পাকা বাড়ি, চাই না বাতির ঘর, বিলের জলে মাছের খেলা, ধানের আবাদ, সুখী আপন পর। সব নিয়ে যাও তোমরা আমার, জল নিও না, জলে হাঁসের বাস। চিনি না যে উচ্চগিরি, ঝর্ণা ঝিরি, চিনি শুধু জল। জানি না যে জলের অঙ্ক কোথায় বাঁধা, জলের চলাচল। আমি শুধু সাঁতার জানি, জানি কলমি শাপলা শালুক চাষ। দেশ ভেঙেছে, বেশ ভেঙেছে, এবার তোমরা জলকে ভেঙো না। জল ভাঙালে মরবে নদী, মানুষ, তোমরা মাকে মেরো না। যদি পারো মেঘের আকাশ ভাগ করে নাও, করো হিংসা নাশ। ধন্যবাদ সকলকে। অশেষ ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দাদার অনুষ্ঠান একটু পরেই, আপনারা সহজ মানুষের সাথে থাকবেন, তাহলে সহজ মানুষটার সাথে আরো সান্নিধ্যে আপনারা যেতে পারবেন। এবং দাদার এই অনুষ্ঠানটা আমি নিজে খুব মনোযোগ দিয়ে এবং কানে হেডফোন লাগিয়ে, কেউ বিরক্ত না করে এরকম ভাবে আমি শুনি। এবং আমি প্রতিবার প্রতিটা পর্বে আমি মুঠো মুঠো প্রাণ সেখান থেকে সংগ্রহ করি। আপনার অন্তর্জালে অনুনাদের পক্ষ থেকে সবার জন্য রইল অকৃত্রিম ভালোবাসা। এবং দাদা,
আপনার জন্য কৃতজ্ঞতা এবং প্রণাম রইল। ভালো থাকবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।